তাহলে 9টা 16 হচ্ছে, আমরা 1 ঘন্টার ক্লাস ট্রাই করি প্রতিদিন, কিন্তু আমার লেকচার অনেক বড় হয়ে যায়, আপনারা অনেক বোর হয়ে যান। তারপর আমি শর্টের চেষ্টা করতেছি। হ্যাঁ, আর যেহেতু বারাইটা কার্ভ নিয়ে স্যার আলোচনা করেছেন, আমি শুধু কয়েকটা মূল পয়েন্টের উপরে আলোচনা করব, এবং তারপরে আমরা একটা লাস্টে একটা কেস দিয়ে ক্লাসটাকে সমাপ্ত করব। যেটা আমি বলছিলাম, বিগত দিনে আর্নিকা আলোচনা পড়ার পরে আমি বারাইটা কার্ভ কেন নিয়ে আসলাম, এই প্রশ্ন অনেকের আসতে পারে। এই কারণের জন্য আমি আর্নিকার পরে পরে বায়োডাটা কার্ভ এই কারণে রেখেছি যে আমার কয়েকটা প্রফেসর এবং আমার কয়েকটা বন্ধু এবং আমি নিজেও কয়েকবার অ্যালোপ্যাথিক ক্লিনিকে ভিজিট করেছিলাম। তো সেখানটায় আমরা বড় বড় পেডিয়াট্রিক বড় বড় সার্জেনদের সঙ্গে মাঝে মাঝে কথাবার্তা হয়। তারা প্রায়শই বলে, ভাই হোমিওপ্যাথিতে 2টা মেডিসিন কিন্তু খুবই অদ্ভুত, একটা হচ্ছে আর্নিকা আর একটা হচ্ছে বারাইটা কার্ভ। তো একজন পেডিয়াট্রিকের সাথে দেখা হয়েছিল, তা তিনি বলেছিলেন, আমার প্রফেসরের গল্প, আমি তখন স্যারের আশেপাশে খুব ঘোরাঘুরি করতাম। তো তিনি বলেছিলেন যে হোমিওপ্যাথিতে বারাইটাকার বলে একটা মেডিসিন আছে ভাই, দুর্দান্ত মেডিসিন। ওয়াই? কেন ভাই দুর্দান্ত মেডিসিন? বলছে আমার ছেলের টনসিল হতো বারবার, এবং এই টনসিলাইটিসের জন্য তিনি বারংবার রিকারেন্ট তাকে নানাভাবে অ্যান্টিবায়োটিক দিত, কিন্তু অ্যান্টিবায়োটিক যতক্ষণই দিত ততক্ষণই কমতো, আবার টনসিল। তো টনসিলের মধ্যে মাঝে মাঝে কুইন্সি, অর্থাৎ তার মধ্যে অ্যাবসেস, কুইন্সি যে টনসিলাইটিসের মধ্যে অ্যাবসেস প্রডিউস হয়ে যায়, সেখানে যখন সাপুরেশন প্রসেস স্টার্ট হয়, হুম, তখন সেটাকে কুইন্সি বলে। তো কুইন্সির জন্য বারাইটা কার্ভ ওষুধটা কিন্তু খুবই বিখ্যাত। তো আমি আমার ছেলেকে লাস্টে অ্যান্টিবায়োটিক বাদ দিয়ে আমাকে একজন বলেছিল যে বারাইটা কার্ভ বলে একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে, 30 পোটেন্সিতে দিলে দুর্দান্ত কাজ হয়। তো আমার ছেলের কয়েকবার ওইটা কয়েক মাস খাওয়াবার পরে চিরতরের জন্য আর তার টনসিলাইটিস হয়, ইউনো। তারপর থেকে যে কোনো রিকারেন্ট টনসিলাইটিস, শুধু টনসিলাইটিস নয়, রিকারেন্ট আরেকবার বলুন, টনসিলাইটিস, যেখানে বারবার টনসিল হচ্ছে, যেখানটায় ঘুরে ঘুরে টনসিল আছে, একটু ঠান্ডা। শুনতে পাওয়া যায়নি শোনা স্যার। যাচ্ছে ভাই? আপনারা সবাই শুনছেন? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো? জি স্যার। ও, তাহলে ভাই আপনার ওখানটায় ইন্টারনেটে অসুবিধা আছে। তো রিকারেন্ট টনসিলাইটিসের এই যে চেন, এই চেনটাকে ভাঙতে গেলে বারাইটাকার কিন্তু দুর্দান্ত ভাবে হেল্প করে। এবং বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা তো হোমিওপ্যাথিক, আমরা তো আরো অনেক সিমটমস দেখবো, কিন্তু মজার বিষয় হচ্ছে, গল্পটা বলার উদ্দেশ্য এটা, যে বারাইটাকার টনসিলাইটিসের জন্য এতটা প্রসিদ্ধ হয়েছে, এতটা তার প্রমিনেন্ট অ্যাকশন গ্ল্যান্ডের উপরে, যে অ্যালোপ্যাথিক ডাক্তাররাও পর্যন্ত আমার মনে আনন্দ হইল শুনে যে অ্যালোপ্যাথিক ডাক্তাররাও হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতেছে, আমাদের প্যাথিকে নেওয়া হচ্ছে, একসেপ্ট করা হচ্ছে। দিস পয়েন্ট। তো আর্নিকা যে কোনো ইনজুরির ক্ষেত্রে অ্যালোপ্যাথি ডাক্তাররা, ইভেন কিছু কিছু সার্জেন্টও এমন মন্তব্য করেছে, বিশেষ করে ডেন্টিস্ট যারা, তারা বলেছে যে প্রি অপারেশন প্রসিজিওর, অর্থাৎ যেখানটায় অপারেশনের পূর্বে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি হিসাবে তারা কয়েক ফোঁটা আর্নিকা দিয়ে দিলে, 3টে 4টে খোরাক আর্নিকা দিলে, ডোজ দিলে, দেখা যায় সেখানে হোমোস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস বা হচ্ছে কি যেটা রিকভারিং বা হিলিং প্রসেস খুব খুব ফাস্ট হয়ে যায়। মানে যে রুগীদের দাঁত তোলা হয়েছে আর্নিকা দেওয়ার পরে, তাদের হিলিং প্রসেস, তাদের ব্লিডিং, যে পরিমাণে ব্লিডিং হয়, ব্লিডিংটাও কম হয় এবং হিলিংটাও খুব দ্রুত হয়। এটা অনেক সার্জেন্টও এটাকে আর্নিকা ইউজ করে থাকে, যে অদ্ভুতভাবে সেখানটায় রুগী খুব দ্রুত সুস্থ হয়। ইউনো, হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথির দ্বারা এইভাবে ব্যবহার হচ্ছে, তারা আমাদের প্যাথিকে ইউজ করছে। এটা আমাদের আনন্দের ব্যাপার, আমাদের গর্বের বিষয়, তাই না? তো বারাইটাকার হচ্ছে কি তার টনসিলাইটিস এর ক্ষেত্রে, কুইন্সির ক্ষেত্রে, অর্থাৎ যেখানটায় গ্ল্যান্ডুলার হাইপারট্রফি আছে, যেখানটায় গ্ল্যান্ডুলার অ্যাবসেস আছে, যেখানে গ্ল্যান্ডের মধ্যে সাপুরেশন প্রসেস স্টার্ট হয়ে যায়, সেই সমস্ত ক্ষেত্রে এটা খুবই প্রসিদ্ধি অর্জন করেছে। দেখেন একটা কথা বলি, আমাদের যে সমস্ত স্টাল ওয়ার্ডস আছে, যারা অ্যালোপ্যাথিক থেকে কনভার্টেড হয়ে প্যাথিকে অবলম্বন করেছে, হুম, যেমন ডক্টর বোরিক্স, তারপর আরো কয়েকজন আছে, ডক্টর হেরিংস,
তো এরা হচ্ছে অ্যালোপ্যাথিক থেকে কনভার্টেড হোমিওপ্যাথ। এরা যে পরিমাণে ওয়ার্ক করেছে এবং যে পরিমাণে কেসের মধ্যে সুন্দর প্রেসক্রাইব করেছে, এবং এদের যে সুখ্যাতি বা এদের যে মানে প্রেসক্রাইবার, মানে মাস্টার অফ প্রেসক্রাইবার হয়েছে, এরা কিন্তু বেশিরভাগ কনভার্টেড, বেশিরভাগ অ্যালোপ্যাথিক থেকে। কেন? তারা এই সমস্ত ক্লিনিক্যাল ইন্ডিকেশন গুলোকে তারা সুস্পষ্টভাবে বুঝতে পারত। তাদের অ্যানাটমি ফিজিওলজি জ্ঞান থেকে কোনটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল সিমটমস বা হোমিওপ্যাথির জন্য সিমটমস, এবং কোনটা হচ্ছে ডায়াগনস্টিক সিমটমস, এই সমস্ত সিমটমস গুলো তারা খুব দ্রুত বাছাই করে ফেলতে পারত। কেননা তারা তাদের অ্যালোপ্যাথিক ফিল্ডেও তারা দুর্বল ব্যক্তি ছিল না। ইভেন ইভেন ডক্টর হ্যানিম্যানও তো কনভার্টেড, তাই না? অ্যালোপ্যাথিক থেকে তিনি হোমিওপ্যাথিতে এসেছেন। তাই এই সমস্ত ডাক্তাররা যারা অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথি হয়েছে, তারা কিন্তু ক্লিনিক্যাল ইন্ডিকেশন গুলোকে খুব সুন্দরভাবে তারা বুঝতে পারত। আমরা আজকে সেটাই বেশি মিস করি। আজকে আমরা সেটাই বেশি মিস করি। আমরা সবকিছু রুগী জিজ্ঞেস করে নিই। আমরা একবার চিফ কমপ্লেনের ভেতর ঢুকতে চাই না। আমরা জিজ্ঞেসই করতে চাই না হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট ইজ দ্য মোডালিটিস, হোয়াট ইজ দ্য সেন্সেশনস। নো, তো ওকে, এটা একটা আলাদা ব্যাপার চলে গেল। আমি মাঝে মাঝে টপিক চেঞ্জ করে ফেলি, আই এম সরি। তো যাই হোক, যদি বারাইটা কার্ভকে একটা ওয়ার্ডসের দ্বারা আমাদের স্যার ডক্টর মাহফুজ স্যার খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে বারাইটা কার্ভকে যদি একটা সেন্টেন্সের দ্বারা প্রকাশ করতে হয়, একটা একটা শব্দের দ্বারা যদি প্রকাশ করতে পায়, এনিবডি রিপ্লাই মি হোয়াট ইজ দিস? সেই শব্দটা কি হতে পারে? খর্বতা। ইয়েস, গুড গুড। তাহলে সেটা হচ্ছে ইম্যাচিউরিটি। ইম্যাচিউরিটি, ম্যাচিওর নয়, পরিপক্ক নয়, অপরিপক্কতা, ইম্যাচুরিটি তার মধ্যে থাকে। বারাইটা কার্ভের সেন্টার অফ আইডিয়া, এইটা থেকে আপনি সমস্ত জিনিসকে কানেক্টেড করতে পারবেন। আমি প্রথম মেন্টালে তারপরে ফিজিক্যালে যাওয়াটা পছন্দ করি, ওই জন্য মেন্টালি থেকে শুরু করলাম। আর একটা অ্যাকচুয়ালি আমি যেটা করে থাকি, অ্যাকচুয়ালি বইয়ের ভাষা আমি খুব কম ইউজ করি। আর প্র্যাকটিক্যালি ভাবে যেগুলো আমি ক্লিনিকে দেখি এবং যে সমস্ত সিমটমস আমার চোখে এই পর্যন্ত আমি ইউজ করতে পেরেছি, বা যে সমস্ত রুব্রিক্স আমি এই পর্যন্ত ইউজ করতে পেরেছি, তার থেকে, সেই এক্সপেরিয়েন্স থেকে আমি কিছু কথা বলি, বেশিরভাগ সময় বলাটাকে পছন্দ করি। হ্যাঁ, কিছু কিছু তারপরে আমি আজও পর্যন্ত ইউজ করতে পারিনি, সেগুলো সম্পর্কে ডিপ ভাবে থিঙ্কিং করি যে এইগুলো কখন কিভাবে আসতে পারে, কোন সিচুয়েশনে আসতে পারে। ওকে, তাহলে বারাইটা কার্ভের সেন্টার অফ আইডিয়া হচ্ছে ইম্যাচুরিটি, ম্যাচিওর নয়। আচ্ছা নাজিম ভাই, আপনি প্লিজ আপনার হেডফোনটাকে একটু বন্ধ করেন, প্লিজ আপনি অডিওটা একটু বন্ধ করেন, থ্যাংক ইউ। তো বারাইটা কার্ভের সেন্টার অফ আইডিয়া হচ্ছে ইম্যাচুরিটি। এই ইম্যাচুরিটি, এই অপরিপক্কতা, বা এই যে হচ্ছে কি ইম্যাচুরিটিটা আমরা কোথায় কোথায় দেখতে পাবো, বারাইটা কার্ভের কোথায় কোথায় দেখতে পারবো, সেটা তার সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পারবো। তার মন মানসিকতার মধ্যে দেখতে পারবো, তার ইমোশনাল লেয়ার, তার যে আবেগগত স্তর আছে, সেই আবেগের লেভেলে আমরা দেখতে পারবো। আমরা দেখতে পারবো শারীরিক স্তরের, যেটা ডক্টর মাহফুজ স্যার অলরেডি আপনাদেরকে ছবির সাহায্যে দেখাইছে যে বারাইটা কার্ভের আকার আকৃতি কেমন হয়, রাইট? তো এই যে খর্বতা, এই যে ইম্যাচুরিটি, এই ইম্যাচুরিটি আমরা সর্বস্তরে দেখতে পাই। ওকে, তাহলে এই পর্যন্ত সেন্টার অফ আইডিয়াটাকে আমরা বলে নিলাম। হ্যাঁ, এইবারে আমরা যাব আমাদের ক্লিনিকে বারাইটা কার্ভ কিভাবে আমরা চিনবো, আমরা কিভাবে বুঝবো হিজ বারাইটা কার্ভ। বারাইটা কার্ভ বোঝা কিন্তু খুব ইজি ব্যাপার। আজকের পর থেকে আশা করি আপনাদের মধ্যে সবাই আপনাদের ক্লিনিকে যখনই বারাইটা কার্ভ ঢুকবে, তখনই আপনারা সেটাকে রিয়ালাইজ করতে পারবেন। অ্যাকচুয়ালি অসুবিধা হয় আমি যখন ব্যাকগ্রাউন্ডে চলে যাই, আমি যখন স্লাইড শো করি, আমার আওয়াজ চলে যায়, আওয়াজ অফ হয়ে যায়। মাঝে মাঝে আমি বুঝতে পারি না, অনেক বলে নি, তারপর বুঝি যে লাইন অফ হয়ে গেছে। তারপর আমি একটা স্ক্রিন শেয়ার করছি, শেয়ার অফ স্ক্রিন। এটাকে আমরা যদি বুঝতে চাই যে বারাইটা কার্ভ দেখতে কেমন হয়, প্রত্যেকটা, যেহেতু বারাইটা কার্ভ একটা কনস্টিটিউশন মেডিসিন, অর্থাৎ কনস্টিটিউশনাল মেডিসিন, অর্থাৎ এর একটা নির্দিষ্ট মানে আকার আকৃতি নিয়ে তারা ক্লিনিকে আসবে। আমাদের চেম্বার গুলোতে আমি প্রায় এই কথাটা বলে থাকি যে আমাদের চেম্বারে, আমাদের সামনে রুগী আসে, যখন আসে, তারা যখন আমাদের সাথে তাদের কি কষ্ট সেটা বলার আগে, বা আমরা যখন তার সাথে কথা বলি তারও আগে, আমরা কিছু দেখতে পাই।
আমরা কিছু দেখি, সেটা কি দেখি? রোগীর গঠন কেমন, রোগীর দৈহিক কাঠামো কেমন, তার সংরচনা কেমন, সে দেখতে কেমন, ফর্সা কালো, কেমন টাইপের তার অ্যাপিয়ারেন্স, এবং সে যখন ওয়েটিং রুমে থাকে তখনও আমরা তাকে দেখি সে কেমন টাইপের, সে কথা কেমন বলে, বেশি কথা বলে, কম কথা বলে, অনেক কিছু আমরা রোগীকে জিজ্ঞাসা না করেও বুঝতে পারি। ইট ইজ কল অবজারভেশন। এই অবজারভেশন সিমটমস গুলো কি হতে পারে? ওকে, তো ডক্টর এস আর ফাটাক একজন বিখ্যাত ইন্ডিয়ান হোমিওপ্যাথ, এবং তার যে রেপার্টরি প্রসিদ্ধি লাভ করেছে এবং তার যে মেটেরিয়া মেডিকা সেটাও খুবই বিখ্যাত। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ডক্টর এস আর ফাটাকের রেপার্টরিকে খুবই মানে মর্যাদা বা ভ্যালু দেওয়া হয়েছে। তারা খুবই ফলোয়ার্স, এগুলোকে খুব ফলো করে। ইউরোপ আমেরিকার যে সমস্ত ডাক্তার আছে তারা ডক্টর এস আর ফাটাকের রেপার্টরিকে খুব ব্যবহার করে, এবং তিনি খুবই কম মেডিসিনকে উপস্থাপনা করেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত কেসে সিমটমসের সংখ্যা খুবই কম থাকে, ফিজিক্যাল কয়েকটা কষ্ট থাকে, সেই জায়গায় ডক্টর এস আর ফাটাকের এই যে রেপার্টরি আছে এটাকে ইউজ করা হয়। এই রেপার্টরি ফিলোসফি কি? এই রেপার্টরি ফিলোসফি হচ্ছে ডক্টর বোগার বৌনি হোসেনের যে লোকেশন সেন্সেশন মোডালিটিস এর যে থিওরি আছে, অর্থাৎ গ্র্যান্ড জেনারেলাইজেশন, এই থিওরির উপরে, এই ফিলোসফির উপরে কাজ করে। এখন গ্র্যান্ড জেনারেলাইজেশন কি সেটা বোঝাইতে গেলে রেপার্টরি ক্লাস করতে হবে। মোটামুটি এইটুকু আইডিয়া রাখলে আপাতত চলবে। ওকে, তাহলে রেপার্টরিটা শো করা যাক। দেখা যাচ্ছে? হ্যালো, এনিবডি রিপ্লাই মি প্লিজ। হ্যাঁ, দেখা যায় দেখা যায়। স্যার দেখা যাচ্ছে দেখতে স্যার, পাচ্ছি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। তো ডক্টর এস আর ফাটাক, ডক্টর জি, এস দেখা আর যাচ্ছে। ডক্টর এস আর ফাটাক হচ্ছে কে, ডক্টর ফাটাক স্যার এই কয়েকটা মানে যেটা আপনাদের দেখাতে চাই, যে একটা বারাইটা কার্ভের পেশেন্ট যখন ক্লিনিকে প্রবেশ করে সে দেখতে কেমন হয়, কি ধরনের, সেই কয়েকটা সিমটমসকে আমি অ্যাপিয়ার করতেছি। প্রথম হচ্ছে ক্রিটিনিজম, ডোয়ারফিস, ফেস স্টুপিড লুক, ফেস ওল্ড লুক, হ্যান্ডস ড্রাই, হেড ব্লাড। আচ্ছা, ক্রিটিনিজম, ডোয়ারফিস অর্থাৎ বামানত্ব, অর্থাৎ বারাইটা কার্ভের বেশিরভাগ পেশেন্ট হবে বেটে সাটা। আপনি যখন ক্লিনিকে দেখবেন সে খুবই দুর্বল টাইপের এবং বেটে প্রকৃতির লোক, বেশিরভাগ ক্ষেত্রে বেটে শর্ট হাইট তাদের থাকে। এবারে অনেকেই এই জায়গা থেকে ভুল বুঝে যাবেন যে যত বেটে লোক আছে বা যত শর্ট হাইটের লোক আছে তাদের সবাইকে বারাইটা কাপ দিতে থাকবেন না প্লিজ। এটা তার একটু কনফার্মেশন পেলাম, ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে কেন এটা বায়োটা কার্ভ যখন প্রুভিং করা হয়েছিল তখন এই ধরনের ব্যক্তিদের উপরে সিমটমসকে খুব সুস্পষ্টভাবে প্রকাশ করতে পেরেছিল, সেই কারণের জন্য এখানে বেটে সেটে ব্যক্তি, ফেস স্টুপিড লুকস, এবং তাদের মুখের দিকে যখন আপনি তাকাবেন, মুখের দিকে তাকালে আপনি দেখবেন যে তারা যে বয়সটা বলবে, যে আমি হচ্ছে 32, আই এম 20, আই এম 25, হ্যাঁ, যখন এরকম তাদের 25 বছর বয়স বা 30 বছর বয়স বলবে, আপনাকে তাকে দেখে মনে হবে 45, 40, 55। আপনি ভাববেন যে বয়স সে মনে হচ্ছে লুকাচ্ছে, তার তো এরকম গঠন হওয়ার দরকার নেই। আরে 25 বছরের একটা জোয়ান লোক, তার দেখতে কত সুন্দর লাগবে, একদম গ্লসি লুকস, হ্যাঁ, হ্যাঁ, একদম পুরো স্কিন টান টান, পুরো পুরো একদম টান টান স্কিন থাকবে এরকম টাইপের। কিন্তু আপনি অদ্ভুত ভাবে তার মুখের দিকে তাকিয়ে দেখবেন যেন একটা বয়স্ক লোকের মুখের একটা ছবি আপনি দেখতে পাবেন। তাদের মুখের মধ্যে যেন ভাঁজ পড়ে যাচ্ছে, যেন ঝুরি, যেটা বয়সকালে যে চামড়া কোঁচ কাঁচ ভাঁজ ভোঁজ পড়ে যায়, ঝুরি পড়ে যায়। এবং অদ্ভুত ব্যাপার, তাদের মুখের দিকে তাকালে আপনাকে মনে হবে সে একজন নির্বোধ ব্যক্তি, যেন একদম মানে একদম বোকা টাইপের, একদম বোকা শোকা একটা চেহারা। হ্যাঁ, সে তার মুখের যে ভাব বা এক্সপ্রেশন, আপনি তার মুখের দিকে তাকালেই আপনি বুঝবেন যে কেমন একটা নির্বোধের মতো তার চেহারা। নো, তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি তার মুখের দিকে তাকালেই আমরা বুঝতে পারছি যে সে বয়সের থেকে, তার যতটা না বয়স তার থেকে বেশি তাকে বয়স্ক লাগতেছে। ইভেন এরকমও হতে পারে, আমি অনেক বারাইটা কার্ভের রোগী এমনও দেখেছি যে তারা যে বয়সটা বলতেছে সে বয়সের সাথে তার মুখ যায় না। সে বলতেছে 45 কিন্তু লাগছে তাকে 30 বা 35 এরকম টাইপের, তাদেরকে আরো কুচি কাঁচার মতো লাগতেছে। এই নির্বোধ মুখের কারণে, বা এই যে নির্বোধের মতো তার মুখ, এই কারণের জন্য আপনার মনে হতে পারে একটু শিশুর মতো, হ্যাঁ, তার বয়সটা আরো কম লাগবে। তাহলে এই বয়স নিয়ে একটা কনফিউশন বারাইটা কার্ভ ক্রিয়েট করবে বেশিরভাগ ক্ষেত্রে, রাইট? ওকে, ভেরি গুড।
আপনি তার মুখের দিকে তাকালেন, এইবার আপনি যখন তার মাথার দিকে তাকাবেন তখন কি দেখবেন? মাথা দেখবেন পুরো খালি, ময়দান খালি হয়ে যাচ্ছে। শুনো, জোয়ান ছেলে চুল পড়ে যাচ্ছে। শুনো, বেশিরভাগ ক্ষেত্রে টাকলা লোক আপনার চেম্বারে প্রবেশ করবে, টাক, সামনের দিকে চুল নাই, সাইডে চুল নাই, পেছনের দিকে চুল উঠে যাচ্ছে। বয়স কত? 20। বয়স কত? 30, 35। এত কম বয়সে চুল পড়ে যাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, তার মাথা খালি হয়ে যাচ্ছে, চকচক চকচক করছে একদম। হ্যাঁ, তো এই ধরনের মানে হেয়ার ফলিংস এর একটা, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে বারাইটা কার্ভ যদি ঠিকঠাক সিম্পোলজি ম্যাচ করে তাহলে কিন্তু এটা কিন্তু আমি এর সাথে থেরাপিউটিক্স হিন্টসও আপনাদের দিয়ে যাব যে এটা কোন কোন রোগে বা আমার কাছে কোন কোন ধরনের রোগী এই পর্যন্ত ঠিক হয়েছে বা কোন কোন রোগের ক্ষেত্রে এটা বেশি গিয়েছে। প্রত্যেকটা ওষুধের একটা ফেয়ার অফ অ্যাকশন হয়। তো বারাইটা কার্ভের প্রথম অ্যাকশন হচ্ছে চুলের উপরে কাজ করে থাকে। ওই জন্য বিশেষ করে আপনি যদি দেখেন কোন জোয়ান ব্যক্তির চুল উঠে যাচ্ছে তখন অন্যান্য সিমটোলজি ম্যাচ যদি করে তাহলে আপনি একবার বায়োটা কার্ভের কথা চিন্তা করতে পারেন। 2009 সালে, সরি 2019 সালে, লকডাউনের আগে 2018-19 সালে আমার কাছে একটা ইয়ং লেডি এসছে যে কিনা কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে। তার চুল কোমর পর্যন্ত ছুঁয়ে যায়, বিরাট সমস্যা হচ্ছে তার চুল পড়ে যাওয়া। ইউনো, তো সেই ক্ষেত্রে আমি সমস্ত যে সমস্ত থেরাপিউটিক মেডিসিন গুলো আগে আমি খুব ব্যবহার করতাম, তো থেরাপিউটিক ওষুধের মধ্যে থেলিয়ামেট, ম্যানসিনেলা, এই সমস্ত মেডিসিন গুলো, ম্যানসিনেলা বিশেষ করে উইকনেস আফটার অ্যাকিউট ডিজিজ, আর তার কারণে যদি চুল পড়ে যায়, থ্যালিয়ামেট যেখানে ডিপ্রেশনটা একটু বেশি থাকে, রাইট, ডিপ্রেশন উইথ হেয়ার ফল, তো এই সমস্ত কেসের ক্ষেত্রে এই মেডিসিন গুলো খুবই হ্যান্ডি মেডিসিন, আগে ব্যবহার করতাম খুব, কিন্তু এখন বেশিরভাগ এই সমস্ত মেডিসিন গুলো, এগুলো তখন আমি একটু ম্যাল প্র্যাকটিস করতাম। তখন আমি অতটা ক্লাসিক্যাল প্র্যাকটিস করতাম না, ইট ইজ মাই ডিসঅ্যাডভান্টেজ। আপনারাও প্রত্যেকে একসময় করেছেন। তো যাই হোক, সেই সমস্ত ঔষধগুলো দিয়েও কোনো লাভ পাচ্ছিলাম। তখন একবার মনে হয়েছিল দেখি তো একবার পুরো কেসটা টেকিং করে, 10 কেস টেকিং করার পরে বারাইটা কার্ড 30 প্রেসক্রাইব হয়েছিল। বারাইটা কার্ড 30 তার তার এত কেমিক্যাল ইউজ করেছে, এত হাজার হাজার টাকার তেল ব্যবহার করেছে, তার যে লম্বা কালো চুল সেগুলো চলে যাচ্ছে, তার দুঃখের কোনো শেষ নাই। আর সেটা যদি কোনো কুমারী মেয়ে হয় তাহলে তো আর বলার কথা নয়, তার মধ্যে কতটা স্যাডনেস ক্রিয়েট করবে, কতটা তার খারাপ লাগবে। তো এই যে হেড বাল্ড প্রিম্যাচিওর, ডক্টর এসআর ফাটা কিন্তু কোনো রুব্রিক্স বা কোনো সিমটমস না প্রয়োগ করে একটাও লেখেননি, কিন্তু এটা কিন্তু ওনার বিশেষত্ব। উনি যে রেপার্টরিটা ইউজ করেন বা উনি যে রেপার্টরিটা লিখেছেন সেটা কিন্তু না প্রয়োগ করে কখনো মানে যে কটা দেখা যাচ্ছে হেড বাল্ড প্রিম্যাচিওর, আপনি সিনথেসিস বা কেন্টে যাবেন অনেক মেডিসিন পাবে, কিন্তু এখানে 5টা থেকে 6টা, কেন এগুলো তিনি ইউজ করে রেজাল্ট পেয়ে তারপর এখানে লিখেছেন। তাহলে হেড বাল্ড প্রিম্যাচিওর অর্থাৎ খুব সকাল সকাল মাথা খালি হয়ে যাচ্ছে, নো। ওকে, ভেরি গুড। তাহলে আমরা চুলের দিকে তাকালাম এবং বুঝলাম যে চুলের কন্ডিশনটা কি। আরো একটা জিনিস আপনি বিশেষত্ব দেখতে পাবেন, কিছু কিছু বাচ্চা আসে আর কিছু কিছু লোকও আসে, আমি দেখেছি তাদের চুলগুলো না ওই টুথব্রাশের মতো, টুথব্রাশ যেরকম খাড়া খাড়া সোজা সোজা, একদম ওই সজারুর কাঁটার মতো, জাস্ট লাইক দ্যাট। এটাও কিন্তু বারাইটা কার্ভের প্রেজেন্টেশন হইতে পারে। তাহলে হেয়ার ব্রিস্টলিং ইরেক্ট, রাইট? আচ্ছা, গেল। এইবার যখন আপনি তার সাথে কথা বলতে যাবেন তখন কিন্তু আপনি নোটিস করবেন সে কথা বলছে, তার মুখ থেকে কিন্তু দুর্গন্ধ বেরোচ্ছে, লাইক মার্কসল বা লাইক সালফার, এরকম টাইপের মেডিসিন গুলোর মতো তার মুখে যে বাসটা আপনার নাকে লাগবে সেটা দুর্গন্ধ লাগবে। ইভেন আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, আরে ভাই তোর মুখ থেকে কি দুর্গন্ধ বেরোয় নাকি, তো ডাক্তার আমি তো কোনোদিন খেয়াল করিনি, ইউনো। কিভাবে খেয়াল করবে? বারাইটা কার্ভের রিয়াকশন স্লো, তার মেন্টাল স্লো, তার মধ্যে কি ঘটতেছে না ঘটতেছে সে কিছুই জানে না। ইভেন বারাইটা কার্ভের একটা বাচ্চাকে আপনি যদি ইনজেকশন ঢুকায় দেন না, ইনজেকশন দিয়ে দেন না, তো ক্যামোমিলা যদি হয়েছে তো তো চিৎকার চেঁচামেচি করে ঘর ফাটায় ফেলবে একদম পুরো। কিন্তু যদি বারাইটা কার্ভ হয় না, তো সে ইনজেকশন নেওয়ার পরে ডাক্তারের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকায় থাকবে। অ্যাকচুয়ালি তার সাথে কি ঘটেছে সে নিজেই জানে না, ইউনো। এতটা ইন্টেলেকচুয়ালি ভাবে স্লো হয় বারাইটা কার্ভ, ইউনো। তো ব্রেথ অফেন্সিভ আর নোটিসড বাই হিমসেলফ। হ্যাঁ, তার ওয়াইফও, যদি আপনি তার ওয়াইফকে জিজ্ঞেস করেন তার ওয়াইফ বলবে হ্যাঁ ইয়েস, কিন্তু সে নিজেই জানে না যে তার মুখে দুর্গন্ধ বেরোয়। এতটাই সে মানে মানে অন্যমনস্ক টাইপের থাকে, অ্যাটেন্টিভলেস, তার মধ্যে কোনো অ্যাটেনশন নয়, কোন জিনিস কোন জায়গায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো ধ্যান নাই, তাই না?
ওকে, ভেরি গুড। তারপরে আপনি কি করবেন, যখন আপনি তার সাথে হ্যান্ডশেক করবেন, যে ইয়েস ভাই আসুন বসুন বলে হাতটা যখন ধরবেন, আপনারা পেশেন্টকে টাচ করবেন। টাচের মাধ্যমে আপনি এমন কিছু পয়েন্ট পাইতে পারেন যেটা হয়তো আপনার কেসকে পাজলস এর মতো ম্যাচ করিয়ে দিচ্ছে। তো আপনি যখন তার হাতটাকে টাচ করবেন, আপনি দেখবেন সেই হাতটা কিন্তু শুকনা, ড্রাই। ইউ নো, ক্যালকেরিয়া কার্ভ অ্যান্ড বারেটা কার্ভের মধ্যে প্রচুর ম্যাচিং আছে। দুটোই চিলি মেডিসিন, দুজনেই খুবই স্লো। একদম খাচ্ছে তো খাচ্ছে, একবেলা ধরে খায়, হাঁটতেছে তো হাঁটতেছে, একবেলা ধরে যাচ্ছে, কাজ করতেছে, লিখতেছে তো লিখতেছে, পরীক্ষার ঘন্টা বেজে যাচ্ছে, এখনো হচ্ছে কি মানে মানে 3 ঘন্টা 1 ঘন্টা লেখা 3 ঘন্টা ধরে লিখতেছে। এতটা স্লো, দুটো মেডিসিন, ক্যালকেরিয়া কাপ অ্যান্ড ব্রাইটা কাপ। ইউনো ক্যালকেরিয়া কার্ভেরও পেট মোটা থাকে, হ্যাঁ, বারেটা কার্ভের পেট মোটা। হাতগুলো সরু সরু লিকপিকে, ওরকম বারেটা কার্ভের অ্যাপিয়ারেন্স ঠিক লাইক দ্যাট। কিন্তু ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে চালাক ব্যক্তি হয়, অত্যন্ত বারাইটা কার্ভের থেকে অনেক বেশি পরিমাণে বুদ্ধিমান হয়। হ্যাঁ, তার মধ্যে অ্যাওয়ারনেস থাকে, ইউনো কিন্তু বারাইটা কার্ভের অ্যাওয়ারনেস পর্যন্ত স্লো। তার আশেপাশে কি ঘটতেছে সে কিছুই জানে না। you know? তো এই ঘামের পয়েন্ট থেকে আপনি ক্যালকেরিয়া কার্ভকে আলাদা করতে পারেন। ক্যালকেরিয়া কার্ভ, সাইলেসিয়া, হ্যাঁ, এই সমস্ত মেডিসিন, পালসেটিলা, হ্যাঁ, এই সমস্ত মেডিসিনের হাতগুলো ঘেমে যায়। শুনো, আপনি তাদের সঙ্গে হ্যান্ডশেক করলে হাতের মধ্যে ভিজা ভিজা লাগবে, সালফারের হাত গরম লাগবে আপনার, রাইট? ক্যালকেরিয়া কার্ভের হাত আপনাকে কোল্ড ফিলিংস আসবে। ক্যালকেরিয়া কার্ভে হেড, মাথায় ঘাম হয় প্রচন্ড, বিশেষ করে বিশেষ করে মাথার পিছনের দিকে সামনের দিকে ঘাম হয় প্রচুর, কিন্তু না, এবং ক্যালকেরিয়া কার্ভে হাত ঘামে, কিন্তু বারাইটা কার্ভে হাতও শুকনা থাকে, মাথাও শুকনা থাকে, কিন্তু পায়ের তলায় প্রচন্ড ঘাম হয়, এবং পায়ের তলার এই যে ঘামটা, আপনি পায়ের তলার ঘামের কথা জিজ্ঞেস করলে বলবে যে পায়ের তলার ঘাম প্রচন্ড দুর্গন্ধ হয়, ফাউল অ্যান্ড অফেন্সিভ। ইউনো তাহলে আমরা দেখতে পাচ্ছি তার মুখে দুর্গন্ধ, তার পায়ের তলার ঘামের দুর্গন্ধ। আপনি যদি তার নখের দিকে তাকান, তো আপনি দেখবেন নখগুলো ফাটা ফাটা, লাইক সিফিলিনাম। তো এরকম, লাইক গ্রাফাইটিস। তো এদের নখগুলো ফাটা ফাটা টাইপের থাকে। এবং আপনি তার দিকে যখনই তাকাবেন, আপনি দেখবেন, আপনার মনে হবে যে এই যে স্ট্রাকচারটা, আপনি তার বডির স্ট্রাকচারের দিকে তাকালেই দেখবেন তার গ্রোথটা ঠিক মতো হয়নি, ঠিক বেড়ে ওঠেনি। যেরকম ব্যক্তি সেরকম ভাবে বেড়ে ওঠেনি। বিশেষ করে মুখের দিকে আরো যদি আপনি তাকান, আপনি দেখবেন তার মুখ, তার ঠোঁটগুলো না খুব মোটা মোটা, আফ্রিকান লোকেদের মতো, পাউটিং, চোঁচের মতো। পাখির ঠোঁট দেখেছেন? চোঁচ, মানে যেটাকে ঠোঁট বলে, বা এই যে কি বলে ওটাকে, পাখির ঠোঁটটাকে, পাখিরও তো ঠোঁটই বলে বাংলাতে, হিন্দিতে বলে চোঁচ। হ্যাঁ, তো যাই হোক, তো মুখটা মানে ঠোঁটটা সামনের দিকে এগিয়ে থাকে, হ্যাঁ, যেন লাইক কিস করতে যাচ্ছে, বুঝছেন? তো এরকম টাইপের, মানে মুখটা যেরকম আফ্রিকান লোকেদের যে শেপটা থাকে মুখের ঠোঁটটা, ওই রকম টাইপের সামনের দিকে একটু এগিয়ে থাকে, তো এরকম টাইপের তার, এবং ঠোঁটগুলো খুবই মোটা মোটা, দেখতে অতটা ভালো লাগে না, তো এরকম টাইপের লিফের গঠন হয়। মজার ব্যাপার, যখন আপনি তার সঙ্গে কথা বলতে যাবেন, তখন আপনার হচ্ছে গিয়ে মুখে থুতু ছিটিয়ে ছিটিয়ে পড়বে। ইউনো কেন? কেননা বারাইটা কার্ভের মুখের মধ্যে প্রচুর পরিমাণে লালা জমে, স্যালাইভা ইনক্রিজড। হ্যাঁ, এবং কথা বলার সময় সে ভালোভাবে নিজের মুখটাকে কন্ট্রোলে বা ঠোঁটটাকে বা জিভটাকে কন্ট্রোলে রাখতে পারে না। তাই কথা বলার সময় অনেক সময় আপনি দেখবেন তার মুখ থেকে থুতু ছিটকে ছিটকে বেরোচ্ছে, এবং তার ঘামের মধ্যে দুর্গন্ধ থাকে, ইউনো যেমনটা হচ্ছে গিয়ে সালফারসোনি নামে যেরকম দুর্গন্ধ হয়, হ্যাঁ, ঠিক ওই রকম টাইপের অফেন্সিভ, পোয়েটিক, পুট্রিড এইরকম টাইপের দুর্গন্ধ হয়। ওকে, এই গেল তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সি বা ফিজিক্যাল মেকআপ। আমার কথা শোনা যাচ্ছে তো ভাই, নাকি লাইনে আছি, না লাইনে বাড়ি বেরিয়ে গেছি? আচ্ছা জি স্যার। স্যার শুনছি। ওকে, সেকেন্ড, বারাইটা কার্ভ মধ্যে বিশেষ কয়েকটা মেন্টালি যে পার্সোনালিটি হিসেবে আপনি তাকে কেমন ভাবে চিনবেন, তার ব্যক্তিত্ব কেমন, তার পার্সোনালিটি কেমন। ওকে, তো সর্বপ্রথম হচ্ছে, আচ্ছা,
স্লাইডটা একটু পরে শুরু করছি, আগে একটু কিছু কথা বলে নি। বারাইটা কার্ভ হচ্ছে খুবই একজন নির্ভরশীল ব্যক্তি। এর ডিলিউশন, এর মনের মধ্যে কি ধরনের ধারণা চলতে থাকে সেটা আগে যদি আমরা ক্লিয়ার না করি তাহলে বারাইটা কার্ভকে বুঝতে পারবো না। বারাইটা কার্ভের যে এই যে স্যার আমাদের বোঝাইলেন যে তার গ্রোথটা এফেক্টেড হয়, সে ঠিকঠাক বেড়ে উঠতে পারে না মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে। এই যে তার দুর্বলতা, এই দুর্বলতার কারণে এই ব্যক্তি এই ব্যক্তির সদা সর্বদা একটা কথা মনে হয়, আমি পরবর্তীকালে একটা কেসও প্রেজেন্ট করতেছি, যে তার সদা সর্বদা মনে হয় যে লোক তার দিকে তাকিয়ে হাসতেছে। ডিলিউশন, ইমাজিনেশন, লাফ অ্যাট মকড সি ইজ, তার দিকে লোক তাকিয়ে তাকিয়ে হাসে। ইউনো, এই যে তার দিকে তাকিয়ে হাসতেছে, তাকে নিয়ে রসিকতা করা হচ্ছে, তাকে নিয়ে মজা করা হচ্ছে, এই ফিলিংসটা তার মনের মধ্যে সদা সর্বদা থাকে। এই জিনিসটা তাকে খুবই ক্ষতি করে, তাকে খুবই দুঃখিত করে, তার সেলফ কনফিডেন্সকে কেড়ে নেয়। তার সেলফ, কেন এই জিনিসটা তার মনের মধ্যে আসে, ওয়াই এরকম অনুভূতি কেন সৃষ্টি হয়? কেননা সে জানে, বাড়াইটা কার জানে তার ডিসঅ্যাডভান্টেজের কথা, তার শরীরের মধ্যে অক্ষমতার কথা, তার মানসিক অক্ষমতার কথা, তার বুদ্ধিদীপ্তের অপকরতার কথা সে নিজের মাইন্ড থেকে স্বীকার করে যায়। আমার আমার মধ্যে তো এই গুণগুলো নাই, আর ৫ জনের মধ্যে যেরকম আছে, অন্য ৫টা বাচ্চার মধ্যে যেরকম আছে, আমিও তো একটা বাচ্চা, আমার মধ্যে তো নাই তো এই জিনিসটা। তাহলে তারা এত স্মার্ট, তারা এত হ্যান্ডসাম, তারা এত ফ্রিকোয়েন্ট কথা বলতে পারে, হ্যাঁ, কিন্তু পারে না, আমি পারি না, আমি পারি না। এই জিনিসটা সে স্বীকার করে নেয়। এইজন্য সে যখনই রাস্তা দিয়ে যায়, যখনই এদিক ওদিক দেখে, সে খুবই ভীতুভাবে যায় এবং সে হচ্ছে কি মনে করে লোক তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে এবং সে মনে করে যে তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে, লোক তারে নিয়ে সমালোচনা করতেছে, তার যে সমস্ত অক্ষমতা আছে সেগুলোকে নিয়ে হাসাহাসি করতেছে লোক। আর এই জিনিসটা তাকে আরো মেক হার টিমিড, তাকে আরো দুর্বল করে দেয়। অ্যান্ড সে she dare not look up while walking in a street. যখন সে রাস্তায় হেঁটে যায় তখন তার এইরকম ধরনের মনে হয় যে লোক তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে এবং এই জিনিসটা সে স্বীকার করে নেয়। বিশেষ করে আপনারা কিছু কিছু বাচ্চা আমার ক্লিনিকে আসে, হ্যাঁ, কিছু কিছু বাচ্চা আমাদের ক্লিনিকে আসে, তারা হচ্ছে কি আপনি দেখবেন তারা মায়েদের পিছনে লুকিয়ে লুকিয়ে মায়ের আঁচল ধরে পিছনে পিছনে আসতেছে এবং যদি তাদের বাড়িতে কোনো নতুন আত্মীয় স্বজন যায় তখন তাকে যদি ডাকে যে বাবু এদিকে আসো, ছুটে আসো, তোমার নামটা কি বলো, আপনি যখনই এরকম তাকে বলবেন সে কিন্তু গিয়ে দরজার আড়ালে অথবা কোনো ফার্নিচার থাকলে সেই ফার্নিচারের আড়ালে লুকিয়ে থাকবে এবং লুকিয়ে লুকিয়ে সে আর একটা কাজ করবে কি জানেন, সে হচ্ছে কি হাতে 2টা আঙ্গুলের মধ্যে একটু ছিদ্র করবে, করে সেই ছিদ্রের ভেতর থেকে আপনাকে দেখবে। Why? কেন সে এটা করছে? It is the shyness. Yes, Bartek is a very shyful medicine. He is a very timid person. সে খুবই ভীতু, সে খুবই লাজুক স্বভাবের, খুবই লজ্জাটে, তার মধ্যে লজ্জার অপরিসীম মানে গুণবার্তা আছে। লজ্জার তার কোনো শেষ নাই। ইভেন ছোট বাচ্চা থেকে নিয়ে আপনি এটা বয়স্ক ব্যক্তিদের মধ্যেও পর্যন্ত দেখবেন যে তার মধ্যে কি পরিমাণে টিমিডিটি, তার মধ্যে কি পরিমাণে বাষ্পল টিমিডিটির মধ্যে বায়োটাকা ফার্স্ট গ্রেডে আছে। You know? তাহলে তার মধ্যে এত লাজুকতা সৃষ্টি কেন হইতেছে? তার এই ডিসঅ্যাডভান্টেজের কারণে, তার ল্যাক অফ সেলফ কনফিডেন্সের কারণে। সে মনে করে আমি দুর্বল, আমি কিছুই না। হ্যাঁ, ল্যাক অফ সেলফ কনফিডেন্স, আমার দ্বারা কিছুই সম্ভব না, এটা সে স্বীকার করে নেয়। দেখেন, লাভট্যাট মকেটের মধ্যে ন্যাট্টামিওর আছে, আবার বায়োটা কাপ আছে। ন্যাট্টামিওর হচ্ছে হি ইজ এ ডিগনিটি, সম্মানীয় ব্যক্তি, তার সম্মানের ক্ষতি হয়ে যাবে, লোক তাকে ক্রিটিসাইজ করলে তার সম্মানের ক্ষতি হয়ে যাবে। বাট বায়োটা কাপের ফিলিংস এর মধ্যে ডিগনিটি নাই, বায়োটা কাপ নিজে স্বীকার করে যে তার মধ্যে ডিসঅ্যাডভান্টেজ আছে, তার মধ্যে দুর্বলতা আছে, তার মধ্যে লোকের মধ্যে যে গুণাবলী আছে তার মধ্যে নাই, সে কম, সে কিছুই না। এই জন্য তার মধ্যে এই ধরনের একই অনুভূতি কিন্তু কারণ আলাদা আলাদা। এগুলোকে খুব ভালো করে ক্লিনিকের মধ্যে ফিল করতে হবে, পেশেন্টের সঙ্গে বেশি বেশি কথা বলতে হবে, দেন আপনি তার মাইন্ডকে বুঝবেন যে সে কেমন ধরনের ব্যক্তি। ডিলিউশন, ইমাজিনেশন, লাফড অ্যাট মকড সিজ হাইডস বিহাইন্ড ফিউচার দেয়ার ফর, লোকে তাকে নিয়ে মজা করবে, রসিকতা করবে, এই কারণে সে লুকায়, সে ফার্নিচারের আড়ালে লুকায়, মায়ের আড়ালে লুকায়, বাচ্চারা লুকায়, ইভেন বয়স্ক লোক পর্যন্ত
একটা ইম্পোর্টেন্সির কেস ছিল, কেসটা আমি পরে আলোচনা করছি। সেই ব্যক্তির মধ্যে একটা দুর্দান্ত বৈশিষ্ট্য ছিল, সেই ব্যক্তির মধ্যে একটা দুর্দান্ত বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে সে 30 নো 44 ইয়ার্স ওল্ড, 42 ইয়ার্স ওল্ড একজন ব্যক্তি আরেকটা কার যখন আপনার সঙ্গে কথা বলবে, নো যখন আপনার সঙ্গে কথা বলবে, তখন আপনি দেখবেন সে কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। অনেক মেডিসিন আছে, তার মধ্যে বায়োটা কার্ব সব থেকে সুস্পষ্ট ভাবে সে মাটির দিকে তাকিয়ে তাকিয়ে, আমরা জানি অ্যান্টিয়াম ক্রুডের বাচ্চারাও কেউ তার দিকে তাকিয়ে থাকলে সে বিরক্ত হয়, সিনার বাচ্চারাও বিরক্ত হয়, হ্যাঁ, ক্যান নট বিয়ার। সে তাকে কেউ দেখুক, সে কিন্তু সেটাকে বরদাস্ত করতে পারে না, কিন্তু বাড়াই টাকার কিন্তু লাজুকতার জন্য সে চোখে চোখ রেখে কথা বলে না। তো সে ডাক্তার যখন আমি যখন তার সঙ্গে কথা বলা হবে, ফিজিশিয়ান যখন তার সাথে কথা বলবে, সে তখন দেখা যায় সে আমি দেখতেছি যে সে হচ্ছে কি এদিক ওদিক সেদিক তাকাচ্ছে, মানে আমার দিকে তাকিয়ে কথা বলছে না। কিন্তু যখন আমি তার পেপারস দেখতেছি, তার রিপোর্ট গুলো দেখতেছি, তখন ফের সে আবার দেখতেছে আমার দিকে। ফের যখন আমি তার দিকে তাকিয়ে কথা বলছি, সে সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাচ্ছে, দেয়ালের দিকে তাকাচ্ছে। আবার ফের আমি নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছি, তখন সে আমার দিকে ফের তাকাচ্ছে। আবার যখন আমার তার চোখে চোখ লাগতেছে, সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিচ্ছে। হোয়াট ইজ দিস? ইট ইজ টিমিডিটি। ইট ইজ টিমিডিটি, ফিয়ার লুকড অ্যাট। একটা লুকের উপর একটা ভালো সিমটম ছিল। হোয়ার ইজ, তো এটা হচ্ছে তার মধ্যে এক ধরনের ভীতু স্বভাবের পরিচয়, তার মধ্যে এক ধরনের টিমিডিটি, যে সে হচ্ছে কি চোখে চোখ রেখে কথা বলতে পারে না, বা কেউ তার দিকে তাকিয়ে থাকুক সেটা সে সহ্য করতে পারে না, ক্যান নট বিয়ার। এবং দ্বিতীয় নম্বর যেটা ব্যাপার হচ্ছে, তাহলে আমরা দেখলাম তার মধ্যে টিমিডিটি এবং শাইনেস কতটা আছে, কতটা সে লাজুক স্বভাবের, এবং কেন সে লজ্জা পায়। এই দুইটা প্রশ্নের অ্যান্সার দিলাম, রাইট? ওকে, উপর থেকে এক ধাপ থেকে আলোচনা করাটা ভালো হবে, নাহলে এদিক ওদিক ছড়িয়ে যাবে। তাহলে আমরা দেখলাম বাড়াই টাকার বাচ্চা যখন আসে, সে মায়ের আড়ালে থেকে আসে, সে ফার্নিচারের আড়ালে লুকায়। যখন তার সঙ্গে কোনো ধরনের অপরিচিত ব্যক্তি, যেটা তার চেনা জানার বাইরের ব্যক্তি আসে, মানে স্ট্রেঞ্জ পার্সন, যাকে আমরা রেপার্টরি ভাষায় বা রুব্রিক্সের ভাষায় বলি স্ট্রেঞ্জ পার্সন, যেটা তার পরিচিত মুখ নয়, তাদের সঙ্গে কথা বলতে গেলে বাড়াই টাকার কিন্তু খুবই, মানে খুবই কষ্টের মধ্যে পড়ে যায়। সে খুবই এগুলোকে এভয়েড করে চলার চেষ্টা করে। ওই জন্য স্ট্রেঞ্জার অ্যাভারশন, অর্থাৎ স্ট্রেঞ্জ কোনো কিছু, অদ্ভুত কোনো কিছু বা নতুন কোনো কিছু সে একসেপ্ট করতে পারে না। সে নতুন কোনো কিছু একসেপ্ট করতে পারে না। এই জায়গা থেকে আমরা কয়েকটা ব্যাপার আলোচনা করলে আমরা বারাইটা কার্ভের এই যে স্ট্রেঞ্জ এর উপরে অনেক কিছু বলতে পারি বা অনেক কিছু বুঝতে পারি প্র্যাকটিক্যাল থেকে, রাইট? তো ফার্স্ট অফ অল হচ্ছে এই যে স্ট্রেঞ্জ পার্সনের প্রতি এই যে মাইন্ড স্ট্রেঞ্জার প্রেজেন্স অফ অ্যাগ্রাভেশনস, এই যে স্ট্রেঞ্জ পার্সনের প্রতি তাদের এত ভয় কেন, তারা এত কেন তাদের ব্যাপারে এড়িয়ে চলে? অ্যাকচুয়ালি বাড়াইটা কারণ নতুন কিছু নিতে পারে না। ডক্টর রজন শঙ্করনের এটা কথা, যে বাড়াইটা কার ফিয়ার অফ স্ট্রেঞ্জের মধ্যে আছে, এবং এরা নতুন কোনো কিছু নিতে পারে না। তাদের যে কমফোর্ট জোন আছে, তারা যে পরিবেশে বসবাস করে, হ্যাঁ, সেই পরিবেশের বাইরে, সেই পরিবেশের বাইরে সে যেতেই পারে না, যাওয়ার মতো তার ক্ষমতা নাই। হুম, সে একই জায়গায় তার পুরো লাইফটা কাটিয়ে দেয়। তার ওয়াইফ বা তার বাচ্চা কাচ্চা হয়তো চাইতেছে শহরের দিকে যাইবো বা অন্য কোনো নতুন জায়গায় নতুন বাসা নিব, কিন্তু একই বাসায় সে থেকে যায় দীর্ঘদিন ধইরা। সে সহজে তার বাসাকে চেঞ্জ করতে পারে না। ওয়াই? স্ট্রেঞ্জ ফিয়ার অফ স্ট্রেঞ্জ বা মাইন্ড স্ট্যান্ডার্ড প্রেজেন্স অফ অ্যাগ্রাভেশনস। কোনো স্ট্রেঞ্জ জিনিস কোনো কিছু নিতে পারে না। এই আচ্ছা, এর আগে আরেকটা কথা বলে নিই, ইন্টেলিজেন্সির ব্যাপারে। ব্রায়াটা কার্ভের ইন্টেলিজেন্সি তো আমরা জানি সে খুবই নির্বোধ টাইপের হয়। তার মধ্যে বুদ্ধিমত্তা অনেক কম হয়। হ্যাঁ? তাহলে
এইটাকে নিয়ে আরেকটু আলোচনা না করলে এটাকে ঠিক বোঝা যাবে না। বারাইটা কার্ভের ইন্টেলিজেন্সির দিক থেকে খুবই স্লো হয়, স্লোনেস তার মধ্যে থাকে। এবার ক্যালকেরিয়া কার্ভ এবং বারাইটা কার্ভের বাচ্চাদের থেকে শুরু করতেছে, এই কারণেই ক্যালকেরিয়া কার্ভ এবং বারাইটা কার্ভের বাচ্চা দুজনেই স্লো থাকে, দুজনেই কথা বলা দেরিতে শুরু করে, হাঁটা তার দেরিতে শুরু হয়, সমস্ত কিছু কাজ তার আর হচ্ছে কি উল্টো হয়। আমাদের ক্লিনিকে কিছু কিছু বাচ্চা আসে, আপনারা দেখবেন তাদের কথা শুনলে মনে হবে তারা তাদের বয়সের থেকেও অনেক বেশি পাকা, অনেক বেশি পাকা। তারা এমন এমন কথা বলবে দাদি আম্মার মতো মনে হবে। তারা তাদের যে ক্ষমতা আছে তাদের ক্ষমতার বাইরে গিয়ে অনেক সময় কথা বলে। আমরা সেই সমস্ত বাচ্চাদের খুব ভালোবাসি এবং তাদেরকে দাদি আম্মা বলি, দাদু বলি। হ্যাঁ? তো হচ্ছে গিয়ে এরকম টাইপের বাচ্চা আমরা সেটাকে মাইন্ডের মধ্যে নিলে আমরা দেখতে পারি প্রিকোসিটি চিলড্রেন। আরেকটা কার্ভ হয় ঠিক এর উল্টা। প্রিকোসিটি, তাদের যে বয়সে যে জিনিসটা বা যে রিয়াকশন বা যে পরিমাণে কথাবার্তা বা যে পরিমাণে বুদ্ধিমত্তা আমরা আশা করি, ঠিক সেই পরিমাণে বুদ্ধিমত্তা তারা প্রদর্শন করতে পারে না। তারা যদি 10 বছরের বাচ্চা হয়, আপনার মনে হবে 4 বছরের বাচ্চার সাথে কথা বলতেছি। তারা তাদের বয়সের থেকে অনেক পিছিয়ে থাকে। এই জন্য ইম্যাচুরিটি। তার ব্রেনের দিক থেকেও ভালোভাবে গ্রোথ হয়নি। ইউনো বায়োটা কার্ভের কিছু বয়স্ক পেশেন্ট আছে ইন্টেলিজেন্সি সম্পর্কে, তারা কতটা বুদ্ধিমান আপনারা ভালো করে কল্পনা করুন। স্কেচ, আমি যে স্কেচটা আঁকতেছি সেটা বোঝার চেষ্টা করেন। বায়োটা কার্ভের কিছু ব্যক্তি আছে, তাদেরকে যদি আমার ক্লিনিকেও অনেক পেশেন্ট এরকম আমি দেখছি, তাদেরকে যদি আপনি বলেন 100 টাকা থেকে আমি যদি আপনার কাছ থেকে 10 টাকা নিয়ে নিই, কয় টাকা বাঁচবে? তারা নিজে তারা সেটা বলতে পারবে না। বয়স হয়তো 32, 33, 34, কিন্তু বলতে পারবে না। ইউনো ইন্টেলিজেন্সি এত স্লো হয়ে যায়। একজন ব্যক্তি এসেছে যে কিনা স্মার্টফোন ইউজ করে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি স্মার্টফোন চালান? আমার মনে হচ্ছিল 12 টাকা। হ্যাঁ চালাই ডাক্তার। ওকে, ভেরি গুড। আপনি স্মার্টফোনে সব ফিউচার ইউজ করতে পারেন? আপনি ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এই সমস্ত কিছু ব্যবহার করেন? না ডাক্তার, আমি তো এসব কিছুই ব্যবহার করি না। জাস্ট কল আসে আর জাস্ট কল যায়। ইউনো জাস্ট কল আসে আর জাস্ট কল যায়। সে বলতেছে ডাক্তার আমি যদি আমার এই মোবাইলটারে লক পর্যন্ত করি না। অদ্ভুত ব্যাপার, হয় লক করেন না কেন? বলে ডাক্তার আমি যদি লক করি না লক ভুলে যাব, এই জন্য আমি লক করতে পারি না, আমি খুলতেই পারবো না শেষ পর্যন্ত ফোন। ইউনো ইন্টেলিজেন্সি কোন জায়গায় গিয়েছে? কত বছর ব্যবহার করছেন? 2.5 বছর, 2 বছর, 2 বছর ধরে একটা মানুষ স্মার্টফোন ব্যবহার করে, লক পর্যন্ত লাগাইতে জানে না। ইন্টেলিজেন্সি কোথায়? এতটাই স্লো হয় টাকা। এদের যে স্ট্রেঞ্জারের প্রতি ভয় ভীতি, এটা কতটা সেটা বোঝাতে গেলে আরেকখান গল্প শুরু করতে হয়। এটা আমার প্রফেসরের ক্লিনিকের ঘটনা। একজন ব্যক্তি ফোন করেছে, ডাক্তার আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে নির্দিষ্ট দিনে আসার সময়। যখন সে বিল্ডিং এর নিচে এসছে, বলছে ডাক্তার আমি তো অমুক বিল্ডিং এর সামনে আছি, এখন কোন দিকে যাব? আপনি চলে আসেন এই বিল্ডিংটায়, এখানে তো একজন ওয়াচম্যান বসে আছে। বলে ওয়াচম্যানের কাছে বলুন যে অমুক তালায় অমুক ডাক্তারের কাছে যাব। তো বলছে না স্যার আমি এটা বলতে পারবো না। কেন? না আমার ভালো লাগতেছে না, আপনি আপনি এসে আমারে নিয়ে যান। অদ্ভুত ব্যাপার। আরে ওয়াচম্যানকে বলুন, আপনাকে বলে দেবে যে কোন রাস্তা। 2-3 বার বলার পরে সে কোন রকম সাহস জুটায়া ওয়াচম্যানকে জিজ্ঞেস করেছে। ওয়াচম্যান থেকে বেরিয়ে এইবারে যে রিসিপশনিস্ট একজন মহিলা আছে, সেই পর্যন্ত আসে বলছে ডাক্তার এবার আপনি একটু বেরিয়ে আসেন, আমাকে নিয়ে যান। আপনি চলে আসুন। বলে না এই একজন মহিলা বসে আছে। হ্যাঁ, তো এই মহিলা বসে আছে, আমি যেতে পারবো না। তো স্যার বললেন যে আপনি ওই মহিলার কাছে গিয়ে বলুন যে স্যার আমাকে ডেকেছে। বলছে না স্যার আমার লজ্জা লাগতেছে খুব, আমি বলতে পারবো না, আপনি এসে আমার নিয়ে যান। শেষ পর্যন্ত স্যারকে উঠে গিয়ে তাকে নিয়ে আসতে হলো। ইট ইজ সাইলেন্স, ইট ইজ স্ট্যাঞ্জার অ্যাভারশন, ইট ইজ ফিয়ার অফ স্ট্যাঞ্জার।
এর থেকে ভালো উদাহরণ কিছু হইতে পারে না। কিছু কিছু উদাহরণ লাইফে এমন সেট হয়ে যায়, সেগুলো ঘন ঘন চলে আসে। এটা প্রায় লেকচারে বলি, কেননা এর থেকে সুন্দর এক্সাম্পল আমি দেখি নাই। বাড়াইটা কার? তো ইট ইজ বাড়াইটা কার? তার মধ্যে এতটুকু মাইন্ডের পাওয়ার নেই যে একজন ব্যক্তি, একজন নতুন ব্যক্তির সঙ্গে সে কথা বলবে। এই যে আমি আপনাকে একটু আগে যে বললাম যে একজন কলেজে পড়ুয়া মহিলা, তার হচ্ছে গিয়ে চুল উঠে যাচ্ছিল। তো এই চুল ওঠার কেসটাকেও আমার স্যার হ্যান্ডেল করেছিল, আমার ভালো করে মনে আছে। তো আমি তাকে বলেছিলাম যে, ম্যাডাম আমি তো আপনার কেসটা সলভ করতে পারছি না। আমি কয়েকটা মেডিসিন দিয়ে ফেল হয়েছি। এখন আপনার কেসটা খুবই ঘোরালো এবং খুব জটিল মনে হইতেছে। এখন আমি এক কাজ করি, আমি আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট দিই আমার প্রফেসরের কাছে, আপনি তার সাথে একটু কথা বলেন। তো না ডাক্তার, আপনি আপনি যা ওষুধ দিবেন আমি তাই খাবো, আমি কথা বলতে পারবো না। আরে বাপরে, কেন? আপনার প্রবলেমটা সলভ হইতেছে না? আহ, অনেক কষ্ট করে তাকে আমি কনভিন্স করেছি। করার পরে আমি যখন তার ফোনটা দিলাম, সে একদম পুরো চুপচাপ। ইউনো স্যার তাকে নানাভাবে কলা কৌশলের সাথে জিজ্ঞাসা করতেছে, আপনার নামটা বলেন প্লিজ। খুব রিকোয়েস্টের সাথে, প্লিজ আপনার নামটা বলেন ম্যাম। লাইক দ্যাট। তারপরেও একখান কথা বলতেছে না। এবং আমি যখন দেখতেছি সে যখন ফোনটা নিয়ে কথা বলতেছে, মুখটা তার লাল হয়ে যাইতেছে। ইট ইজ সাইনেস, ইট ইজ বায়োটাকার্বের সাইনেস। তো এই যে তার আহ, স্যার তার কাছে স্ট্রেঞ্জার, আমি তার কাছে পরিচিত। আমার সাথে সে দুইটা কথা বলে, কিন্তু স্যার তো একদম অপরিচিত। তো অপরিচিত ব্যক্তিদের প্রেজেন্সে সহ্য করতে পারে না। মাইন্ড ইজ স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার প্রেজেন্স অফ অ্যাগ্রাভেশন। এই যে নতুন পরিস্থিতিতে শুধু নতুন মানুষ নয়, সে নতুন পরিস্থিতিকে নিজেকে খাপ খাওয়াতে পারে। ইট ইজ রাইট। এই জন্য এই যে একটু পরে যে আমি কেসটা বলবো, সেই কেসটার মধ্যে ইম্পোর্টেন্সির কেস, যেখানটায় হচ্ছে কি অলিগোস্পার্মিয়া ছিল। অর্থাৎ যেখানটায় তার শুক্রাণুর সংখ্যা, তার বাচ্চা হচ্ছিল না, শুক্রাণুর সংখ্যা হচ্ছে মাত্র 10 মিলিয়ন পার এমএল, ডেসিএমএল। তো তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছিল যে সে একটা জব, আপনি রুগীদের অবশ্যই অবশ্যই জবের ব্যাপারে জিজ্ঞেস করবেন, সে কি কাজ করে। শুধু কি খাদ্য খাবারে আপনার পছন্দ, রুচি অরুচি, ঘুম কেমন, খিদে কেমন, পেশা কেমন, পায়খানা কেমন, ভয় পান কিনা, এই সমস্ত রুব্রিক শুধু এই ফিল্ডের মধ্যে নয়। কেস টেকিং হচ্ছে কি আপনার কাছে বিস্তৃত ময়দান, দেয়ার ইজ নো ফরম্যাট। কেস টেকিং যে কোনো সাইড থেকে, যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনার কাছে আসতে পারে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? মাঝে মাঝে মনে হয় বাইরে চলে গেছি। জি শুনছি স্যার। হ্যাঁ। তো কেস টেকিং এনি রিজিয়ন থেকে হতে পারে। ওই জন্য পেশেন্টের জব সম্পর্কে জিজ্ঞাসা করাটা আপনাদের অবশ্যই আবশ্যিক দায়িত্ব। কেননা জবের মধ্যেও অনেক সিমটমস আছে। ইউনো বেশিরভাগ ক্ষেত্রে আপনি 12 টাকার, এই কয়েকদিন আগে আমার কাছে একটা ইম্পোটেন্সির কেস আছে। তার পিকচারটা থাকলে আপনাকে দেখাতাম যে কি পরিমাণে, মানে তার মুখের আকার আকৃতি, যে স্টুপিড ফেস, যেটা স্টুপিড ফেস কেমন হয়। ইউনো তো বেশিরভাগ আমি যে কটা 12 টাকার পেশেন্ট পাইছি, অদ্ভুত ব্যাপার হচ্ছে তারা এমন কাজ করে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবে। তো এই যে আজুস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়ার যে কেসটা ছিল, সেই কেসের মধ্যে সেই ব্যক্তি কাজ করে এই যে অ্যামাজন বা অনলাইনে যে সমস্ত মেডিসিন কোম্পানিগুলো আছে, এসবিএল, হ্যান ত্যান, এই সমস্ত কোম্পানিগুলোর যে প্যাকিংস এর কাজ হয় না, যে মেডিসিন গুলোকে রেখে একটা সেলোটেপ দিয়ে এপার থেকে ওপার পর্যন্ত টেনে দেওয়া, সে এই কাজই করতেছে। কয় বছর ধরে? 20-30 বছর ধরে। তার কোনো প্রমোশন নাই। এই কাজ করেই যাচ্ছে বছরে কি বছর। আমার আমার যে বর্তমানে একটা কেস চলতেছে, সেই কেসটা হচ্ছে আল্লাহর রহমতে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। ইম্পোর্টেন্সি, তার 3টে ওয়াইফ চলে গেছে ইম্পোর্টেন্সির কারণে, এবং এই 12 টাকার জন্য। তো যাই হোক, এখনকার মেয়েরা তো অনেক মডার্ন, এরকম প্রাচীনকালে হলে হয়তো সংসার কুলায় যাইতো। তো 3টে তার বউ চলে গেছে, তার মনের মধ্যে কতটা দুঃখ আপনারা চিন্তা করতে পারবেন না। তো যাই হোক, সেই ব্যক্তি কিসের কাজ করে? বুক বাইন্ডিং এর কাজ করে। কত বছর ধরে করছে? 10 বছর ধরে। আদার কোনো কিছু জানেন না, আর কিছু জানেন না। এই কাজ এত বছর ধরে করছেন, একটা কাজ, ইয়েস, একটা কাজই করেই যাচ্ছে 10 বছর।
এবং এমন সব কাজ বাড়াই টাকা করে যে কাজগুলোর মধ্যে কোনো ধরনের মাইন্ডের মধ্যে কোনো চাপ পড়বে না, কোনো এই জন্য বাড়াই টাকার প্রমোশন হয় না। বাড়াই টাকা একই জায়গায় একই অফিসে একই ভাবে চলতেছে তো চলতেছে দীর্ঘদিন ধরে, এবং এমন কাজ করে যেখানে মাইন্ডের মধ্যে কোনো প্রেশার পড়ে না, কোনো প্রজেক্ট, কোনো নতুন কাজ, কোনো ডিল, কোনো ক্যাশের ব্যাপার-ট্যাপার, হ্যান-ত্যান, ক্যাশিয়ার-ফ্যাশিয়ার এই সমস্ত কাজ নয়। দেখবেন আপনি এই ধরনের কাজ করে যাচ্ছেন। মাটি কাটার কাজ করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। ইট ইস বাই টাকা। বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন এজের মধ্যে এই ধরনের যেখানটায় ফিজিক্যাল ওয়ার্ক আছে, কোনো মেন্টালি প্রেশার নাই, একদম দিব্যি বিন্দাস ভাবে কাজ করেই যাচ্ছে। বাট বাই টাকা ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। সে কিন্তু ক্যালকুলেটর বা সালফারের মতো স্লো নয়। হচ্ছে কি কি বলে লেজিনেস নয়। ইজ এ হার্ড ওয়ার্কার। কঠিনভাবে পরিশ্রম করতে পারে, কিন্তু এমন পরিশ্রম করে যেগুলোর মধ্যে ব্রেন বা ইন্টেলেকচুয়ালের কোনো কিছু ব্যাপার নেই। ইউ নো হোয়াই ইট ইজ ইররেজুলেশন। ইয়েস, থার্ড ফোর্থ পয়েন্ট হচ্ছে ইররেজুলেশন, অর্থাৎ তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা নাই। ইররেজুলেশন, নতুন কি তার মধ্যে ক্রিয়েটিভিটির অভাব আছে। ইয়েস, ক্রিয়েটিভিটি, তার মধ্যে কোনো ক্রিয়েটিভ আইডিয়া যে এই সিচুয়েশন, এখন এই সিচুয়েশন থেকে কিভাবে বেরোতে হবে, সে জানে না। তার মধ্যে ক্রিয়েটিভনেস নাই, কেন? তার ব্রেন ওইভাবে ওয়ার্ক করে না, তার ব্রেন ইজ স্লো। তো বায়োটা কাপ এই কারণের জন্য আপনি দেখবেন এই ধরনের কাজকর্মের সাথে বেশি যুক্ত। তাহলে জবটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে। আপনি বায়োটা কাপের জব সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করবেন, আপনি দেখবেন অবাক হয়ে যাবেন। কিছু কিছু ব্যক্তি আমাদের সমাজ সোসাইটির মধ্যে থাকে, তারা হচ্ছে কি আপনি দেখবেন একই ড্রেস, একই ফর্মালিটিস এর সাথে, হ্যাঁ, অফিসিয়াল ড্রেস হোক বা যে কোনো একটা ড্রেস তারা পছন্দ করে, আর সেই ড্রেসটার মধ্যেই তারা জীবনটাকে কাটায় দেয়, তাদের ফ্যাশনের মধ্যে কোনো ধরনের চেঞ্জ আপনি দেখতে পাবেন না। তারা একই জুতা, একই রকম একই কোয়ালিটির জুতা পইড়াই যাচ্ছে, আর কোনো চেঞ্জেস নাই। তারা একই পায়জামা, যদি ফতুয়া পরে তো ফতুয়া পরেই আছে, পায়জামা পাঞ্জাবি এর বাইরে আর যেতে পারে না। প্যান্ট পরে আছে তো একই রকমের ডিজাইনের প্যান্ট। তারা যদি চেঞ্জ করে, তাদের মনের মধ্যে এটা আসে, আমি যদি আজকে চেঞ্জ করি আর রাস্তায় যদি বেরোই, আমার লোকের ঠাট্টা তামাশা করে, এই দেখ দেখ কেমন সেজেছে, দেখ সং সেজেছে, ক্রিটিসাইজ, ফিয়ার অফ ওপিনিয়ন তার মধ্যে সবসময় থাকে। যে লোকে তাকে কি বলবে, সে তো দুর্বল, সে তো তার মধ্যে টিমিডিটি, তার মধ্যে ল্যাক অফ সেলফ কনফিডেন্স। এই কারণের জন্য, এবং পরিবেশের সাথে, নতুন পরিস্থিতির সাথে সে খাপ খাওয়াতে পারে না, ওই জন্য একই রকম ফ্যাশনে তারা থেকে যায়। তো ফিয়ার অফ এ স্ট্যান্ডার্ড, তো স্ট্যান্ড পজিশন হোক, স্ট্যান্ড পার্সন হোক, স্ট্যান্ড কিছুই হোক, নতুন কোনো বাসা হোক, নতুন কোনো জব হোক, তারা একই অফিসে পড়ে আছে, কোনো তারা অফিসটুকু চেঞ্জ করবে, কেননা তাদের যে কমফোর্ট জোন আছে সেটা ছেড়ে যাবে, তার পরিচিত যে জগৎটা আছে সেটা ছেড়ে যাবে, আর নতুন পরিস্থিতিতে গেলে বারোটা কাপ সহ্য করতে পারে না। এই জন্য তার ড্রেসিং, তার জব, তার থাকার জায়গা, তার নতুন ব্যক্তিদের সাথে মোলাকাত সাক্ষাৎ, এগুলো সে পছন্দ করে না, অপছন্দ, অ্যাভারশন করে। পছন্দ। তো যেটা বলছিলাম যে ইররেজুলেশন কেন হয়, এই ইররেজুলেশনের ফলে সমস্যাটা কি হয়, তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, তার মধ্যে ক্রিয়েটিভিটি কম আছে। তার মধ্যে ক্রিয়েটিভিটি কম থাকার কারণে কি হয়, ইজ এ ভেরি ডিপেন্ডেন্ট, তারা খুবই নির্ভরশীল ব্যক্তি হয়, পরের উপর নির্ভরশীল, পরের উপর নির্ভরশীল। এই জন্য এই যে পরের উপর নির্ভরশীলতা, ডিপেন্ডেন্ট আধার আদার, এই ডিপেন্ডেন্ট কারা হয় জানেন? সমাজের মধ্যে কারা বেশি নির্ভরশীল ব্যক্তি হয়? যাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কম। তারা এক প্রকারের ক্রিপলস, অর্থাৎ এক প্রকার ইম্ব্যাসিলিটি, তাদের নির্বুদ্ধিতার কারণে হয়ে থাকে তারা বেশিরভাগ, এবং এই কারণের জন্য তারা অপরের উপর বেশি নির্ভরশীল হয়। আপনি বাড়াইটা কার্ভের 30, এই যে ইম্পোটেন্সির কেসটা যেটা আমার কাছে এসেছিল, আমি এখান থেকে অনেকগুলো বাড়াইটা কার্ভের পুরো প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলাম, তাই এই কেসটাকে আমি বারবার বলতেছি। এ যখনই আসে, এর বয়স হচ্ছে 36, 37 এরকম হবে, যখনই আসে সে মায়ের সাথে আসে। আরে ভাই, এখান থেকে এইটুকু মাত্র 5 কিলোমিটার আমার চেম্বার, সে একা আসতে পারে না, কিন্তু সে মায়ের সাথে আসে, বয়স্ক মাকে টেনে নিয়ে আসে। ওয়াই? ডিপেন্ডেন্ট আদার, তারা পরের উপর নির্ভরশীল। সে কি বলবে, চেম্বারে আসা কি বলবো আমি ডাক্তারের কাছে, আমি বলি ভাই তুমি একা আসো না কেন, বলো আমি ঠিকঠাক বলতে পারি না তো ডাক্তার, পরিষ্কার স্বীকারোক্তি।
আমার ব্যাপার আমার মা সব থেকে ভালো জানে। 36 ইয়ার, ওয়াই ডিপেন্ড, মা বলে দেবে, নির্ভরশীলতা, সে সিদ্ধান্ত নিতে পারে না, সে সে প্রত্যেকটা ব্যাপারে, আমার একটা রিলেটিভ আছে, সে প্রত্যেক কথায় তার যে কোনো সিচুয়েশনে সে ফেসে যাক, সে তাড়াতাড়ি আমার কাছে ছুটে আসবে, আমার পরামর্শ নিতে আসবে, ভাই কি করব ভাই, এখন এই ব্যাপার হয়েছে ভাই, এটা কি করব ভাই, ওটা আমি কি করব, ইউনো ইউনো তার ওয়াইফ যদি তাকে কোনো কিছু একটা গুপ্ত ব্যাপারও বলে থাকে, আর সেটাও পর্যন্ত সে লোকের কাছে গিয়ে গল্প করে দেয়। এতটা ডিপেন্ডেন্ট, এতটা পরনির্ভরশীলতা, তার পায়েটা কাপিস পরনির্ভরশীলতা, এই পয়েন্টটাকে মাথায় রাখবে। এই যে ইম্পোর্টেন্সির কেস, তার মায়ের কত চিন্তা যে আমি যদি মারা যাই এই ছেলেটা নিয়ে কি করব, একে কে দেখভাল করবে, একে কে দেখাশোনা করবে, একে কে পরিচালনা করবে, বায়োটা কার্ডে যদি পেশেন্ট থাকে তো বাবা মায়ের চিন্তা শেষ নাই যে আমরা মারা গেলে এই ছেলেটা কেমন ভাবে চলবে, আজ পর্যন্ত তো আমরা ঠেকিয়ে দিলাম, আমরা এতদিন পর্যন্ত মেনটেন্স করলাম, কিন্তু পরবর্তী লাইফটা এর কিভাবে কাটবে। এবং যাদের ওয়াইফ টাইপ আছে তারা ওয়াইফের উপর প্রচন্ড পরিমাণে নির্ভরশীলতা, তাকে ইভেন সে গেঞ্জি যে জামাটা পরবে, যে পায়জামাটা পরবে, সেটাও জিজ্ঞেস করবে ওয়াইফকে যে কোনটা পরবো আজকে। ইট ইজ বায়োটা কাপ, ডিপেন্ডেন্ট আদার। এই জন্য একটা সুন্দর একটা ডিলিউশনের রুব্রিক্স আছে, ডিলিউশন দ্যাট হি ওয়াক অন হিজ নিজ। মাঝে মাঝে বায়োটা কাপে মনে হয় যেন সে হাঁটুর উপরে ভর দিয়ে চলতেছে। ডিলিউশন দ্যাট ডিলিউশন দ্যাট এ বিলাভ ফ্রেন্ড ইজ সিক অ্যান্ড ডাইং। বায়োটা কার্ভের মাঝে মাঝে মনের মধ্যে এরকম হয় যে বায়োটা কার্ভের বন্ধু কিন্তু খুব কম, সে সহজে লোকজনের সঙ্গে মিশতে পারে না, এই যে আনসোশ্যাল। আনসোশ্যাল মানে আবার চোর ডাকাতের কথা ভাববেন না, আনসোশ্যাল মানে সমাজ থেকে তারা দূরে, সমাজ থেকে দূরে থাকতেই তাদের পছন্দ, তাদের ভালো লাগে, তারা এক কোণে বসে বসে তাদের ফিজিক্যাল ওয়ার্ক করবে, এটাই হচ্ছে বায়োটা কার্ভের পছন্দের পরিবেশ। এই কারণের জন্য আপনি ছোট ছোট বাচ্চা, যে সমস্ত বায়োটা কার্ভ বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে, ওল্ড এজ এর ক্ষেত্রে, বিশেষ করে ইনফেন্টাইল বা বাচ্চাদের চিলড্রেনের মধ্যে বেশি কাজ করে, আর আবার মানুষ আবার বাচ্চা হয়ে যায় বয়স হয়ে গেলে, বয়স্ক কালে বেশি কাজ করে। তো বয়স্কদের নানান ধরনের সমস্যার ক্ষেত্রে বায়োটা কার্ভকে স্মরণ করা হয়, আর বাচ্চাদের ক্ষেত্রে বেশি, বিশেষ করে বাচ্চাদের টনসিলাইটিস, সাপুরেশন, এই সমস্ত প্রবলেমের সাথে যদি দেখা যায় যে সে মেন্টালি ভাবে একটু পিছিয়ে, তখন দেখা যায়। তো বাচ্চাদের ক্ষেত্রে যে কথাটা বলতেছিলাম, যে বাচ্চাদের ক্ষেত্রে কি কথা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, বাচ্চারা যেরকম মায়ের উপর নির্ভরশীল থাকে, তো বয়স্ক ব্যক্তিরাও ঠিক ওই রকম ভাবে মায়ের উপর নির্ভরশীল বা ওয়াইফের উপর বেশি নির্ভরশীল থাকে। এই পরিমাণে তাদের মধ্যে নির্ভরশীলতা কাজ করে, পরনির্ভরশীলতা কাজ করে। আর এর পেছনে কারণ হচ্ছে ইররেজুলেশন আর ফিয়ার অফ স্ট্রেঞ্জার বা স্ট্রেঞ্জ কন্ডিশন, এই দুইটার কারণে এতটা পরনির্ভরশীল হয়ে থাকে তারা। ওকে, বারাইটা কার্ভ একটা খুব বড় ধরনের মেডিসিন, এটাকে কিভাবে এত শর্টে বলা যায় বুঝতেছি না। বারাইটা কার্ভের ফিয়ার, বাচ্চাদের ব্যাপারটা আরেকটু আলোচনা করে নিই। বায়োটা কার্ভের বাচ্চাদের আপনি যতই শেখাবার চেষ্টা করেন না কেন, তাদেরকে আপনি সহজে শেখাইতে পারবেন না। এখন ক খ পড়তেছে 1 বছর ধরে, আলিফ বা তাসা পড়তেছে তো পড়তেছে, এখন 2 বছর পেরিয়ে যাচ্ছে, আলিফ বা শেষ হয় না, অকার আকার ক খ আর শেষই হয় না। কেন? ওয়াই? এই কন্ডিশন কেন হইতেছে? কেননা হচ্ছে ডালনেস, স্লাগিনেস, ডিফিকাল্টিস, ডিফিকাল্ট অফ থিঙ্কিং অ্যান্ড কম্প্রিহেন্ডিং। অর্থাৎ তাদের মধ্যে চিন্তা শক্তির ডেভেলপমেন্ট নাই, তারা চিন্তা করতে পারে না, তারা যে একটা ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চিন্তা করবে সেই চিন্তার শক্তিটুকু উপরওয়ালা তাকে দেয়নি। ডালনেস থাকে, তার মাইন্ডের মধ্যে ডালনেস থাকে, স্ল্যাগিনেস থাকে, এই জন্য সে সহজেই শিখতে পারে না। এই যে লার্নিং ডিফিকাল্টিস, আর একটা রুব্রিক্স আছে, লার্নিং ডিফিকাল্টিস, লার্ন কিভাবে শিখতে হয় সেটা জানে না। ক্যালকেরিয়া কার্ভ এবং বায়োটা কার্ভ বাচ্চারা দেরিতে হাঁটা শেখে, কিন্তু ক্যালকেরিয়া কার্ভ কেন দেরিতে হাঁটা শেখে? বিকজ তার বোনের মধ্যে যে ডেন্সিটির দরকার, যে ঘনত্বর দরকার, যে মজবুতির দরকার, সেটা ক্যালকেরিয়া কার্ভের। ক্যালকেরিয়া অ্যাসিমুলেশন না হওয়ার কারণে
তার শরীরে না লাগার কারণে ওই জন্য তার হাড়গুলো দুর্বল হয়ে যায়, আর পানি আর চর্বি ভরে যায়, ওই জন্য বডিটা ফুলে ওঠে। এই যে তার ক্যালসিয়ামের ঘাটতির কারণে তার পা গুলো মজবুত নয় বলে সে হাঁটতে পারে না। কিন্তু বারাইটা কার্ভ হাঁটতে কেন দেরি করে? ওয়াই? বারাইটা কার্ভ জানে না কিভাবে হাঁটতে হয়, একটা পা তুলে আর একটা পা কিভাবে তুলতে হয় এইটাই শিখতে তার সময় লেগে যায়। তো বারাইটা কার্ভ হাঁটতে দেরি করে লার্নিং ডিফিকাল্টিস, কোনো কিছু শিখতে গেলে, কোনো কিছু নতুন কিছু শিখতে গেলে বারাইটা কার্ভের প্রবলেম ক্রিয়েট হয়। এই জন্য হচ্ছে সে দেরিতে হাঁটা শেখে। বারাইটা কার্ভে শুধু লার্নিং ডিফিকাল্টিস আছে তা নয়, বারাইটা কার্ভ বুঝতেও খুব অসুবিধা হয়। তার মধ্যে এক ধরনের মাইন্ডের মধ্যে এক ধরনের ডালনেস থাকে। ওয়াই ডালনেস থাকে কিভাবে বুঝলাম? বেশিরভাগ বারাইটা কার্ভের আপনি যতই সুন্দর করে প্রশ্ন করেন, যাই করেন, আপনি তাদের বোঝাইতে গেলে এক কথা 4 বার বোঝাইতে হয়। আমি আমি এই যে কেসটার কথা বলতেছি না, মাঝখানে বলে দিচ্ছি। কেসটা খুবই একটা সুন্দর একটা এক্সাম্পল বলে মনে পড়তেছে। আ সেই রুগীটারে জিজ্ঞেস করা হচ্ছে যার অলিগোপালমিয়া, যে ভাই আপনার কি খেতে ভালো লাগে? ডাক্তার আমার তো সবকিছু খেতে ভালো লাগে। আচ্ছা আপনার কোনগুলো ফেভারিট? খুব খেতে ভালো লাগে? না, সবকিছুই ভাল লাগে। মাছ, মাংস, ডিম, দুধ সব খাই আমি। কোনো অসুবিধা নেই। পিপাসা কেমন? পিপাসা ভালো। কয় গ্লাস করে খান? ২-৩ গ্লাস, কখনো 4 গ্লাস, কখনো খাই না। আচ্ছা ওকে, ভেরি গুড। আপনার ঘুমটা কেমন হয়? ঘুম খুব ভালো হয়। মাঝে মাঝে একটু ঘুমের ডিস্টার্ব হয়। ওকে, ঠিক আছে। পায়খানা কেমন হয়? পায়খানা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। মাঝে মাঝে ২-৩ দিন বাদে হয়। আরে কি বলতাছি সেটা সে বুঝতেই চাইতেছে না। যে আমার প্রশ্নের পয়েন্টটা, আচ্ছা আপনার ভয় কিসে লাগে? না ভয় কিছুতে নাই। হ্যাঁ, রাস্তাঘাটে একটু অ্যাক্সিডেন্ট দেখলে ভয় লাগে। দেখেন কতটা সুপারফিশিয়াল উত্তর। সে যে একটু ভাববে, একটু থিংকিং করবে যে আমি কোন পয়েন্ট থেকে বলতে চাইতেছি। ইউ নো? ভাই আপনার এতদিন হয়ে গেল, আপনার বাচ্চা হয়নি কেন? ডাক্তারবাবু বাচ্চা হয় না, অনেক জায়গায় দেখেছি সবাই বলতেছে বাচ্চা হয় না। স্পার্মে শুক্রাণুর মধ্যে কিছু একটু সমস্যা আছে, ডাক্তাররা বলতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। ব্যাস, যেই পর্যন্ত প্রশ্ন, আপনি প্রশ্নই খুঁজে পাবেন না, লক, সব জায়গায় লক। বারোটা কাজ মানে লক। আপনি কোনো কিছু যে সন্তুষ্টিদায়ক উত্তর সে আপনাকে কিছু ভেবে তার ব্যাপারে স্পেশাল কিছু জানাবে সেটুকু পারে না। ইউনো, এতটা ডালনেস, এতটা স্ল্যাগিনেস থাকে। তাহলে মেন্টালি ক্ষেত্রে আর কি সমস্যা আছে? মেন্টালি ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে তার মধ্যে কনসেন্ট্রেশন ডিফিকাল্টিস। এই বাচ্চারা শিখতে পারে না। কেন শিখতে পারে না? তারা কোনো জিনিস ধ্যান দিয়ে করতে পারে না। তারা যে কোনো একটা জায়গায় মনোনিবেশ করবে, মনটাকে সেখানটায় স্থির রাখবে, স্থির রাখতে পারে না। কনসেনট্রেট করতে পারে না। এজন্য কনসেনট্রেশন ডিফিকাল্টিস, চিলড্রেন ইন কনসেনট্রেশন ডিফিকাল্টিস স্টাডিং রিডিং ওয়াইল কনসেনট্রেশন ইম্পসিবল। শেষ পর্যন্ত এই কথাও আছে সিনথেসিসের মধ্যে, যে তার পক্ষে কোনো কিছুতে মনোসংযোগ করাটা অসম্ভব হয়ে ওঠে তার জন্য, অসম্ভব হয়ে। তাহলে যে বাচ্চা বুঝতেও যার সমস্যা, কি পড়ানো হচ্ছে সেটাই বুঝতেছে না, অকারের দাড়িটা কোন দিকে লাগতেছে সেটাই বুঝতেছে না, হ্যাঁ, হর্ষইটা লিখতে গিয়ে মাথায় যেটা শূন্য দিতে হয় সেটা কোন জায়গায় দিবে সেটাও খুঁজে পাচ্ছে না। তাই এই প্রকারের যদি তার মধ্যে মানে অ্যাবজর্বিং পাওয়ার, যেটা অ্যাবজর্ব করার যে ক্ষমতা সেটা কম, ১ নম্বর। দ্বিতীয় নম্বর, সে ধ্যান দিতে পারছে না। তৃতীয় নম্বর, তার মেমোরি উইকনেস। সে এক্ষুনি কি বলতেছে একটু পরে সেটা ভুলে যায়। এখন এই বাচ্চা শিখবে কিভাবে? তো এই জন্য এই সমস্ত বাচ্চাদের একটা অমোঘ মেডিসিন হইতে পারে বায়োডাটা। অ্যাবসেন্ট মাইন্ডেড, আরো উপরে তার আরো বেশি সমস্যা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ড। এবার যে বাচ্চা মনোসংযোগ করতে পারছে না সে তখন নানান প্রকারের বেঞ্চির দিকে খেয়াল দেবে, স্কুলের দেয়ালটা কেমন সেটার দিকে খেয়াল দেবে। তো অ্যাবসেন্ট মাইন্ডেড সে কি, এবং ইভেন আপনি যখন পেশেন্টের সঙ্গে কথা বলবেন সে যে কতটুকু অমনোযোগিতার সঙ্গে শোনে, মাঝে মাঝে বায়োটা কার্ভের পেশেন্টের ডাক্তাররা অসহ্য হয়ে যায়, যে বলতেছি কি আর উত্তর দেয় কি আর শোনেটা কি, কচু। এই প্রকারে আপনার অ্যাঙ্গারও ডেভেলপমেন্ট হতে পারে। আপনি যদি দেখেন যে কথা বলে শান্তি পাচ্ছেন না বা রেগে যাচ্ছেন, আপনি তারে বোঝাতে পারছেন না, আপনি একবার চিন্তা করবেন বায়োটা কার্ভ নয়তো, হতে পারে এটা বায়োটা কার্ভ। অ্যাবসর্ব অ্যানিমেল লাভ ফর অ্যানিমেল, বায়োটা কার্ভ কিন্তু অ্যানিমেল খুব পছন্দ করে। অ্যান্টাগনিজম উইথ হারসেলফ, অ্যান্টি সোশ্যাল, ইন্টারাপশন, অ্যাভারশন, ইনটলারেন্স, ন্যারো মাইন্ডেড, ইয়েস। অ্যাবসেন্ট মাইন্ডেড ওল্ড পিপলস ইন, বয়স্ক লোকের মধ্যেও ঠিক এরকম টাইপের ক্রিয়েট করে। সে একটা সময় হয়তো জাহাজের কেরানির অফিসে কাজ করতো, একটা সময় সে হয়তো কোনো ইয়ে ছিল কি বলে,
ম্যানেজার ছিল, কোনো কোম্পানির ম্যানেজার ছিল, একটা সময় সে হচ্ছে কি হোটেলের বস ছিল, হ্যাঁ সবকিছু ছিল, কিন্তু বয়সকালে দেখা যাচ্ছে সে আর কোনো কিছুতে মনোসংযোগ করতে পারছে না। সে এত মনোযোগ দিয়ে ব্যবসা করেছে কিন্তু মনোসংযোগ করতে পারছে না। ডাক্তার কি বলতেছে সেটুকুও বুঝতেছে না। অ্যাবসেন্ট মাইন্ডনেস ইজ স্পোকেন টু হোয়েন অ্যাবসর্ব ব্রুইড ইন থট অ্যাক্টিভিটি কেসলেস অ্যামুজমেন্ট অ্যাভারশন অ্যাঙ্গার ইন্টু অ্যান্টাগনিজম হারসেলফ অ্যাংজাইটি। এইবারে দেখেন এই যে তাহলে আমি কয়েকটা পয়েন্টে কভার করে দিয়েছি, সেগুলো পরে একটু সারমর্ম করে দিচ্ছি। এর পরবর্তী ব্যাপার হচ্ছে যে তার কি ব্যাপারে বেশি চিন্তা ভাবনা হয়, বায়োটাকার কি ব্যাপারে বেশি ভাবে। শুনো, তো যে ইম্পোর্টেন্সির কেসটা ছিল, দুইটা আলাদা আলাদা কেস, একটা ইম্পোর্টেন্সি আর একটা হচ্ছে অলিগোস্পার্মিয়া। তো ইম্পোর্টেন্সির যে বর্তমান কেসটা রানিং আছে আমার কাছে, তার মা বলতেছে যে একটা মহিলা মানুষ যতটুকু সংসারে না খেয়াল রাখে, আমার ছেলেটা কিন্তু খেয়াল রাখে। রাত 12টা 1টা পর্যন্ত না ঘুমায়া কোথায় হচ্ছে কি হাঁড়ির ঢাকা খুলতেছে, কোথায় চাপা দিচ্ছে, কোথায় গ্লাস মানে ওপেন আছে, কোথায় পানির কলসিটা খালি আছে সেটাকে চাপা দিচ্ছে। হ্যাঁ, এই খুটখাট খালি রান্নাঘর থেকে আওয়াজ বেরো, রান্নাঘর থেকে খালি খুটখাট যতবার তার মা বলে, আরে বাবা ঘুমাবি না, তুই এমন করছিস কেন, সে ওটাই করতে পছন্দ তার। হোয়াট ইজ দিস অ্যাংজাইটি হাউস হোল্ড ম্যাটার অ্যাবাউট। বায়োটা কাপ যে সব জায়গায় পিছিয়ে তা নয়, সে কিন্তু খুবই ভালো সংসারী। সে সংসারের সমস্ত কিছুর দিকে তার যেটুকু পরিচিত ফিল্ড আছে সেখানটায় কিন্তু সে মাস্টার। পরিচিত ফিল্ডের মধ্যে সেলোটেপটা কিভাবে জুড়তে হয় সে কিন্তু খুব 10-12 বছর ধরে করতেছে, সে তো মাস্টার হবে। তো ঘরেলু বিষয় বস্তু সম্পর্কে তার কিন্তু বেশ ভালো মতো দক্ষতা আছে, এবং সেই সম্পর্কে সে খুব অ্যাংজাইটির মধ্যে থাকে যে পানির কলসিটা খোলা তো নাই, জারটা বন্ধ আছে তো, দরজাটা খোলা আছে তো, হাঁসঘর বা মুরগির যে গোয়াল ঘর আছে সেটা ঠিকঠাক বন্ধ করা হয়েছে তো। এই সমস্ত ব্যাপারে তার রাত দিন, তার এই সমস্ত ছোট ছোট ব্যাপারে তার চিন্তা ভাবনা, এর বাইরে সে বেরোতেই পারে না। অ্যাংজাইটি আদার ফর, অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট, অ্যাংজাইটি ফ্রেন্ড অ্যাট হোম অ্যাবাউট। তার কয়েকটা দিনের জন্য ছোটখাটো বন্ধুত্ব, তার ছোট্ট একটা বন্ধুত্বের পরিবেশ থাকে, সেই ছোট্ট বন্ধুর মধ্যে যদি মানে ছোট্ট মতো একটা সার্কেল থাকে তার, তার মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু বায়োটা খুব ভেঙে পড়ে, খুব দুশ্চিন্তার মধ্যে যায়। এই জন্য কখনো কখনো তার মনে হয় তার বাড়িতে তার বন্ধুটা তো অসুস্থ হয়ে পড়লো না তো, এরকম টাইপের তার যেটুকু পরিচিত সার্কেল আছে তাদের নিয়ে সে কিন্তু খুব চিন্তা ভাবনা করে। ইয়েস, অ্যাংজাইটি আদার ফর বাইটিং নেলস। এই যে আমাদের স্যার বলছিলেন, আমি শুনতেছিলাম, এই যে এত বেশি মানে তার একটা আকওয়ার্ড সিচুয়েশন, ডাক্তারের সামনে যখন সে যাইতেছে সে তখন কিন্তু খুবই হচ্ছে কি আকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। ডাক্তার অপরিচিত ব্যক্তি, হ্যাঁ তখন সে খুব নার্ভাস হয়ে যায়। আর নার্ভাস হয়ে গেলে এক একটা ব্যক্তি এক এক রকমের হরকত করে, কেউ হাত কচলাইতে থাকে। ইয়েস, মনে হচ্ছে পালসেটিলা খুব হাত কচলায়। মানে কোনো আকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়লে, মানে কোনো একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়লে। তো কোনো কোনো ব্যক্তি আছে খালি মাথা চুলকায়, কেউ কেউ আবার হাত নেড়ে নেড়ে এরকম এরকম ভাবে কথা বলে, যত তার মধ্যে মানে ওই সিচুয়েশনটা হয়, মানে ঘাবড়াট, মানে একটু ভয় ভয় ভাব বা এরকম টাইপের পরিবেশের মধ্যে পড়ে, তখন সে হাত নেড়ে নেড়ে কথা বলে, কারণ খুব লাউড হয়ে যায় আওয়াজ। তো বায়োটা কাপ কি করে, বায়োটা কাপ তখন ওই নখ কাটা শুরু করে, মাইন্ড বাইটিং নেল, দাঁত দিয়ে নখ কাটা শুরু করলো। ইউনো, তখনই আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে খুব ঘাবড়াহট হচ্ছে, খুব বেশি পরিমাণে অ্যাংজাইটি ক্রিয়েট করছে, খুব অ্যান্টিসিপেশন করছে, হ্যাঁ খুব অস্থির আছে মনের, অস্থিরতার রিফ্লেকশন এটা, এটা মাইন্ডের মধ্যে যে অস্থিরতা আছে সেটা ওই নখ নখ কাটার মাধ্যমে প্রকাশিত হইতেছে। এই জন্য অ্যাংজাইটির পরে এটাকে নিয়ে আসা হয়েছে। ইউনো, ব্রুডিং কর্নার, ব্রুডিং, আচ্ছা কসিয়াস, অ্যাংসিয়াস, সেন্সোরিয়াস, ক্রিটিক্যাল, চাইল্ডিশ বিহেভিয়ার, অ্যাপোপ্লেক্সিন। এবারে এতক্ষণ ধরে মাইন্ড ধরে আলোচনা করছি, কিছু ফিজিক্যাল এর মাঝখানে মাঝখানে বলে দিই, নাহলে আলাদাভাবে বলার টাইম নেই। বায়োটা কার্ভ, আমাদের যে আর্টারি এবং ভেইন আছে, আর্টারি মধ্যে বিশেষ করে আর্টিওস্ক্লেরোসিস, অর্থাৎ আর্টারি মধ্যে গিয়ে সে আর্টারির যে মাসেলস কোট আছে না, মাসেলস কোট, সেই কোটটাকে পাতলা করে দেয়, ফলে ওখানটায় অ্যানুরিজম সৃষ্টি হয়। অ্যানুরিজম মানে সে জায়গাটা ফুলে ওঠে, বেলুনের মতো হয়ে যায়, অর্থাৎ ওই জায়গাটা আস্তে আস্তে পাতলা হয়। আর ওর মধ্যে যখন হাই ব্লাড প্রেশার থাকে, বায়োটা কাপ কিন্তু হাই ব্লাড প্রেশারের একটা প্রসিদ্ধ মেডিসিন, কেননা এই হার্টের উপরে তার অ্যাকশন ক্রিয়েট করে
এবং ব্লাড সার্কুলেশনের উপরে প্রভাব বিস্তার করে এবং আর্টারির উপরে, ধমনীগুলোর উপরে ভালো কাজ করে থাকে। এই কারণে পুরো প্রসেসটা, এই যে প্যাথোলজিক্যাল প্রসেসটা কিভাবে ঘটে, যে যে ভেইন আছে বা যে আর্টারি আছে, সেই আর্টারির দেওয়ালগুলো আস্তে আস্তে বায়োটা কার্বের ক্রিয়ার ফলে সে জায়গাগুলো পাতলা হয়ে যায়। পাতলা হওয়ার ফলে ওখানে অ্যানুরিজম হয়। অ্যানুরিজম হওয়ার পরে ওই জায়গাটা র্যাপচার হয়ে যায়, বাস্ট করে যায়। এই জন্য হার্ট অ্যাটাকের জন্য বা অ্যাপোপ্লেক্সির জন্য, স্ট্রোকের জন্য ইট ইজ ভেরি গুড মেডিসিন। যদি আপনি অন্য সিমটমস ম্যাচ করাতে পারেন, তাহলে কিন্তু এটা কিন্তু অনেক খারাপ সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে। ওই জন্য বয়স্ক লোকেদের মধ্যে অ্যাপোপ্লেক্সি হওয়ার চান্সেস বেশি থাকে, কেননা যত বয়স্ক হইতে থাকে ধমনী শিরাগুলোর ইলেকট্রিসিটি, অর্থাৎ তাদের মধ্যে যে নমনীয়তা, সেটা হ্রাসপ্রাপ্ত হয় এবং সেখানকার মাসেলস কোডগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। ফলে সেখানটায় অ্যাপোপ্লেক্সি হওয়ার চান্স বেড়ে যায়। ফলে প্যারালাইসিসের জন্য বা নামনেসের জন্য ইট ইজ ভেরি গুড মেডিসিন। দেখা যাচ্ছে অ্যাপোপ্লেক্সে আর ডান হাত ধরে গেল, আর বাঁ হাত ধরে গেল, পা বসে গেল, প্যারালাইসিস হয়ে গেল, ইট ইজ ভেরি গুড মেডিসিন। তো ওল্ড পিপলদের, আর এটা বয়স্ক লোকের মধ্যে বেশি দেখা যায়। ওই জন্য কোনো ব্যক্তির, ডক্টর এস আর ফাটাক বলেছেন, যদি ইয়ং ব্যক্তিদের হার্টের কোনো ট্রাভেলস হয়, তাহলে আপনি একবার ভেবে দেখতে পারেন যে এতটা কম বয়সে স্ট্রোকের মতো বা মিনি স্ট্রোকের মতো সিমটমস দেখা দিচ্ছে, তাহলে এখানে বায়োটা কাপ যেতে পারে কিনা। তো অ্যাপোপ্লেক্সির ক্ষেত্রে ইট ইজ ভেরি গুড মেডিসিন। তো অ্যাপোপ্লেক্সির পরে যদি বাচ্চার মতো বিহেভিয়ার করে কোনো ব্যক্তি, হ্যাঁ, দেখা যাচ্ছে স্ট্রোক করার পরে একদম বাচ্চাদের মতো হয়ে গেল, এই কোন ব্যাপারে হাসতেছে, কোন ব্যাপারে কাঁদতেছে কিছুই বুঝতেছে না, একটা ছোট বাচ্চার মতো হয়ে গেল, দেন আপনি বায়োটাকারকে ভাবতে পারেন। চাইল্ডিশ বিহেভিয়ার, ওল পিপল ইন চাইল্ডিশ বিহেভিয়ার, কমিউনিকেটিভ এক্সপ্যান্সিভ, কোম্পানি অ্যাভারশন টু অ্যাগ্রাভেশন, প্রেজেন্স অফ ক্লিঙ্গিং চিলড্রেন ইন মাদার, এগুলো আমি সবই আলোচনা করেছি। কনসেন্ট্রেশন ডিফিকাল্টিস, কনফিডেন্স লো, সমস্ত কিছু আলোচনা করেছি। ডিলিউশন, ইমোশন, অ্যাবিউজ টু বিং, বডি পার্টসলে ক্রিটিসাইজ, এগুলো আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, সিকিজ, ওয়াকিং নিজ, ওল্ড পিপল, ডিমনেশিয়া, ওল্ড পিপল। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে পারাটাকাবি খুবই একটা ভালো মেডিসিন। এই কারণের জন্য, কেন, যত বয়স হইতে থাকে তখন মস্তিষ্কের যে সমস্ত নার্ভ টিস্যু গুলো আছে, যে সেলগুলো আছে, সেগুলো আস্তে আস্তে ডিজেনারেশন হইতে থাকে সেখানটায়। ফলে বুদ্ধিমত্তা, চিন্তা শক্তির প্রখরতা, স্মৃতিশক্তি, এগুলো সবই দুর্বল হয়ে যায়। আর এই সমস্ত কিছু দুর্বলতা এরিয়াটাকে কভার করতে পারে বায়োটা খারাপ। ওই জন্য ডিমনেশিয়া ওল্ড পিপল, অর্থাৎ বয়স্ক ব্যক্তি যারা চিনতে পারছে না, বুঝতে পারছে না, কথাবার্তা ভুইলা যাইতেছে, হ্যাঁ, ইভেন নাম পর্যন্ত ভুইলা যাইতেছে। ধরেন নাম আব্দুর রহিম, তো 5-6টা ডাকার পরে তারপর আব্দুর রহিমের কথাটা মনে উঠতেছে। এরকম টাইপের ব্রেনের দুর্বলতার ক্ষেত্রে, হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো কাজ করে। ওল্ড পিপল, ডিমনেশিয়া ওল্ড পিপল ইন টকিং উইথ ফলিস, ডিজায়ার ডিজায়ার ফ্যামিলিয়ার সারাউন্ডিং, এই কথাটাই বলতে চাইছিলাম। যে এত কিছু কথা, এই যে নতুন পরিস্থিতির সাথে ম্যাচ করতে পারে না, নতুন জব সার্চ করতে পারে না, নতুন জায়গায় থাকতে পারে না, ভয়, কেননা ভয়টা সবসময় চায় একটা ফ্যামিলিয়ার সারাউন্ডিং, ফ্যামিলিয়ার, তার পরিচিত একটা পরিবেশ, তার পরিচিত আশপাশ, তার পরিচিত জব, এই সমস্ত কিছু তার পছন্দের ব্যাপার। এক কথায় বলা যায় ডিজায়ার ফ্যামিলিয়ার। এই পুরো কথাটা যতটা এক্সপ্লেনেশন দিলাম, এই শুধু 3টে ওয়ার্ডস এর মধ্যে নিয়ে আসা যায়, ডিজায়ার ফ্যামিলিয়ার সারাউন্ডিং। ওকে, ডেভেলপমেন্ট, মেন্টাল অ্যারেস্টেড, ড্রিম অ্যাডভেঞ্চার, ডালনেস, স্লাগিনেস, চিলড্রেন, হেডেক ফ্রম embarrassment, ennui, boredom, escape attempt to pregnancy, escape attempt to run away, antisocial, extroverted, fear approaching other। কোনো একটা, মানে সবকিছু আলোচনার তো বিষয় নয়, কয়েকটা পয়েন্ট খালি, যে কটা বললে বা চিনলে আমরা সহজে বায়োটাকে চিনতে পারবো, সেই কটার কথাই বলবো। ওকে, ফিয়ার অ্যাগ্রোফোবিয়া, ফিয়ার ইভিনিং, অ্যাগ্রোফোবিয়া, পোকামাকড় দেখে ভয় পায়। ক্রাউড, পাবলিক প্লেস অফ, বায়োটাকার্বের এই যে হচ্ছে কি টিমিডিটি বা বাসফুল বা লাজুক স্বভাবের, মানুষজনের সঙ্গে সে মিশতে পারে না। এই জন্য ফিয়ার ক্রাউড, পাবলিক প্লেস অফ, যেখানে ভিড় ভাট্টা, যেখানে পাবলিকের অনেক ভিড় আছে, যেখানে মার্কেট প্লেস, এই সমস্ত জায়গায় যাইতে গেলে বায়োটাকার্ব কিন্তু 3-4 বার ভাবে যাবো কি যাবো না, কেননা তার মনের মধ্যে ভয় লাগে। কোনো মানুষ ধরে কিছু বলবে, তাকে সমালোচনা করবে, কেউ কিছু জিজ্ঞেস করবে, তার দিকে হাসবে তাকিয়ে, হ্যাঁ, এগুলো। আর 5 জন মানুষের সঙ্গে এমনিতে তো সে মিশতেই পারে না, তাই না? তো ফিয়ার হ্যাপেনিং সামথিং, ফিয়ার হ্যাপেনিং, তার মনে হয় কিছু একটা ঘটে যাবে। ফিয়ার লুকড অ্যাট, ফিয়ার ওপিনিয়ন আদার, ফিয়ার নয়েস অফ, ফিয়ার স্ট্রেঞ্জার অফ, ট্রেন্স স্ট্রিট বিজি, আউট অফ অর্ডার, ফিয়ার ট্রেন্স, ফরগেটফুল ওল্ড পিপল, ফরগেটফুলনেস, ফরগেটফুলনেসের যে কথাটা বলতেছিলাম, ভুলে যাওয়ার যে রোগটা সৃষ্টি হয় বয়স্ক কালে, তাহলে ফরগেটফুলনেস ওল্ড পিপল বা বাচ্চাদের মধ্যে, ফরগেটফুলনেস পারচেস অফ, গোস অফ অ্যান্ড লিভ দেম,
অদ্ভুত একটা সিমটম, সেটাকে মাথার মধ্যে রাখা যায়। কিছু কিছু বারাইটা কার্ভ এমনও ছিল আমার কাছে, আমি দেখেছিলাম তাদেরকে, হুম, যে তারা একজন বন্ধু আমার গল্প করতেছিল যে তার ওয়াইফের সঙ্গে সে বাজারে গেছে এবং বাজারে যাওয়ার পরে সে কোনো কিছু কেনাকাটা করেছে, করে ওয়াইফকে ওখানে দাঁড় করায় রেখেছে, রেখে রিক্সায় উঠেছে, রিক্সায় উঠে বাড়ি চলে এসেছে। তার 15 মিনিট পরে তার মনে হয়েছে হায় রে, বউটা তো বাজারে রয়ে গেছে। এতটা ভুলাক্কার মানুষ হয়, একাধবার হয় এটা বেশিরভাগ। ইভেন বারোটাকার বাজার টাজার করে কোনো এক জায়গায় রাখলো, রেখে ভুলে বাড়িতে খালি হাতে চলে আসে, বকানি খায় প্রচুর। ফরগেটফুলনেস, পারচেস যেটা কিনতেছে সেটাকেই ছেড়ে সে চলে আসতেছে মার্কেটে। তাহলে কি কাজের জন্য সে গিয়েছিল সেটাই সে ভুলে যায়। ইট ইজ বারোটাকা। Forgetfulness word while speaking of forsaken feeling, foreign frivolous, headless, careless, high desire, hurry has ideas, impatience, indolence, aversion to work, loathing work, irresolutions, প্রজেক্টস ইন, হ্যাঁ, কোনো প্রজেক্ট এই জন্য অফিসিয়াল কাজকর্মে বায়োটেকার সবসময় নিচু স্তরে, ওই খাতাপত্র বইপত্র বইবে ওই পর্যন্ত, হ্যাঁ, দপ্তরি পর্যন্ত থাকে, কেরানি পর্যায়ে যেতে পারে না, কেননা সে নতুন প্রজেক্টে কোনো কাজ করতে পারে না। রেজুলেশন ট্রাইফেলস অ্যাবাউট, সে ছোট্ট ছোট্ট ব্যাপারেও তার সিদ্ধান্ত নিতে গেলে তার মনে হয় ঠিক হবে কি ঠিক হবে না। একটা বায়োটা কার্ভের কথা বলি, আমার ক্লিনিকে একদিন একটা বায়োটা কার্ভ যখন কথা বলে, সে ভয়ে তো এমনি কথা বলতে চায় না, আর বায়োটা কার্ভ যে কি পরিমাণে মানে মানুষের তাকে নিয়ে কিভাবে মজা করায় তার অভ্যাসের কারণে, সেটা বলতেছি। বায়োটা কার্ভ মাঝে মাঝে হচ্ছে গিয়ে টাইফেলস আর ইম্পর্টেন্ট, ছোট্ট ছোট্ট ব্যাপারে, তার বড় বড় ব্যাপার কোনো কিছু নয়, কিন্তু ছোট্ট ছোট্ট ব্যাপারে সে খুবই অস্থির হয়ে পড়ে। ইউনো অ্যাংজাইটি ট্রাইফেল অ্যাবাউট। তো এটার উদাহরণ হচ্ছে, আমি যখন একটা বায়োটা কার্ভে রুগীদের তো অনেকক্ষণ সময় যায়, তারপরে অন্যান্য পেশেন্টরা সব লাইনে চুপচাপ বসে থাকে, তো বায়োটা কার্ভের পেশেন্ট এত ডিটেলসে জিজ্ঞেস করে মাঝে মাঝে, আপনি অবাক হয়ে যাবেন। সে জিজ্ঞেস করছে, ডাক্তার এটা কতবার খাবো, দিনে কয়বার খাবো, 7 ফোঁটা, এটা কতবার খাবো, 7 ফোঁটা, এটা কতবার খাবো, 1 চিপি, কি খাবো না ডাক্তার, আচ্ছা বেগুন খাওয়া যাবে, আচ্ছা চিংড়ি খাওয়া যাবে, আচ্ছা মাংস খাওয়া যাবে, আচ্ছা পাকা পেঁপে খাওয়া যাবে, প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, আচ্ছা এটা করা যাবে ওটা করা যাবে না। অন্য রুগীরা পর্যন্ত বিরক্ত হয়ে যায়। You know? কেন? সে সিদ্ধান্ত নিতেই পারে না, ইররেজুলেশন, যে একটা কমপ্লিট, যে তার মধ্যে একটা আইডিয়া বসে যাবে, আচ্ছা এই ব্যাপারগুলো ডাক্তার অ্যাভয়েড করতেছে, আর এই ব্যাপারগুলো ডাক্তার খাওয়ার কথা বলতেছে বা এই পথ্য দিচ্ছে, সেটাকে সে বুঝেই উঠতে পারে না, সে সিদ্ধান্ত নিতে পারে না যে সে ওষুধটা নিয়ে কিভাবে খাবে। ইররেজুলেশনস ইনডিসক্রিশন অ্যাক্টস ইন প্রজেক্ট ইন ট্রাইফেলস অ্যাবাউট, ইররেজুলেশন ট্রাইফেলস অ্যাবাউট, ছোট্ট ছোট্ট ব্যাপারে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। শেষ পর্যন্ত দেখা যায় যে ওষুধটা খাওয়ায় তার ওয়াইফ, সে নিজে ওষুধটা ভালো করে গুছায় খেতে পারে। ইউনো আরেকটা কার্বে ইন্টেলিজেন্সি, লার্নিং পুয়ার, হ্যাঁ, লার্নিং পুয়ারলি, মেমোরি উইকনেস, লস অফ টু ফর হোয়াট হি ওয়াজ অ্যাবাউট টু, সে এই মাত্র কি করতেছিল সেটাই ভুলে যায়। ইউনো এতটা ভুলাক্কার। উইকনেস, লস অফ লার্ন জাস্ট ফর হি ওয়াজ, সে এই মাত্র অকারাকার ক খ যেটা আপনি পড়াইলেন সেটাও ভুলে যাবে, নেম প্রপার সে নেমও ভুলে যায়। লাফিং টেন্ডেন্সি, ইয়েস, এবার একটা মজার ব্যাপার বলি, হাসির ব্যাপারটা, হ্যাঁ, বায়োটা কাপ কিভাবে হাসে। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো? স্যার শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, কেমন ভাবে বায়োটা কাপ হাসে? তো এই যে অলিগোস্পার্মিয়ার যে কেস ছিল, তার বড় ভাই তাকে সাথে করে নিয়ে এসেছিল, এবং ঘটনাটা একটু বলেই নি। তো তার বিয়ে হয়েছে 42 ইয়ার্স, 42 বছর বয়সে তার বিয়ে দেওয়া হয়েছে, 42 বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছে, বিয়ে দেওয়া হয়েছে 44 বছরের একটা মেয়ের সাথে। ইউনো নো এটাতেই একটু আপনার মনের মধ্যে খটকা লাগবে, এত বছর সে কি করছিল, কোনো মেয়েই তার সাথে বিয়ে বা তাকে পছন্দ করার মতো কোনো মেয়ে নাই। তো শেষ পর্যন্ত তার বিয়ে হইল, একজন হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে এই মহিলাটা ঘরে বসেছিল, শেষ পর্যন্ত এটাই তার জুটলো, এবার তার বাচ্চা হয় না। এবার 44 বয়সে কোনো মেয়ের কি বাচ্চা হবে? আমাদের তো সাধারণ জ্ঞান আছে। তারপরেও হচ্ছে কি, রিপোর্টের মধ্যে তার এসছে যে অলিগোস্পার্মিয়া।
তো তার বড় ভাই তাকে চেম্বারের মধ্যে নিয়ে এসছে, নিয়ে আসার পরে যখন প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি পছন্দ করেন, কি হোমিওপ্যাথিক যে সমস্ত প্রশ্নগুলো আমরা করি, সে ক্যাজুয়ালি ভাবে উত্তর দিচ্ছে, সেইভাবে হ্যাঁ না হ্যাঁ না, আর বাইরে সে বেরোয় না। মাঝে মাঝে তার বড় ভাই রেগে যাচ্ছে তার পাশে, আরে তুই ভালো করে বুঝতেছি না, ডাক্তার তোকে কি প্রশ্নটা করতেছে, তুই একটু বুঝে উত্তর দিবি না, বারবার তাকে ধমক দিচ্ছে। যখন তাকে ধমক দেওয়া হচ্ছে, সে হাসতেছে। হ্যাঁ, ওইটাই তো বলতেছি ভাই, ওইটাই তো বলতেছি, হোয়াট ইজ দিস, এটা কিভাবে হাসি। সে যখন ধমক খাইতেছে, ইউনো তখন তো ধমক খাওয়ার পরে মানুষ তো এরকম বলে, ও আচ্ছা 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 ভাই এটা বলেছে, আচ্ছা আচ্ছা ও আমি বুঝতে পারিনি, আচ্ছা আচ্ছা সরি স্যার, সরি ডাক্তার, আচ্ছা আমি ভালো করে বলছি, আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, ওকে। ইট ইজ আলাদা পার্সোনালিটি, ইট ইজ নট বায়োটা কাপ। কিন্তু বায়োটা কাপ দেখো, বড় ভাই তার বলছে, আরে এত বড় হয়ে গেছিস, ডাক্তার কি বলতেছে তুই বুঝতেছিস না, তুই কি এত প্রশ্ন করছিস, ডাক্তার আছে কোন ব্যাপারটা তুই ভালো লাগে, তুই মার্কেটে কোনটা খেতে খুব পছন্দ করিস সেটাই জিজ্ঞেস করছে ডাক্তার, তুই তো সব খাস ঠিক আছে, হ্যাঁ, আরে কি করছিস তুই, কি বলতেছে ডাক্তার, তুই কি করছিস। আচ্ছা 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 আচ্ছা, নো লাইক দ্যাট, এইরকম হাসি, নো, এটা কি ধরনের হাসি, এটা হচ্ছে লাফিং টেন্ডেন্সি সিরিয়াস ম্যাটার, লাফিং টেন্ডেন্সি রেপ্রিম্যান্ডস অ্যাক্ট। যখন তাকে ধমক দেওয়া হয়, চাই যে সমস্ত বাচ্চাদের বায়োটা কার্ভ হয়, তাদের যখন আপনি কোনো কিছু, সে খারাপ কাজ করলো বা কিছু বুঝতেছে না, বা তাকে আপনি ধমক দিচ্ছেন, সে দাঁত কটা বার করে হাসবে, কিন্তু কোনো হাসি ছাড়া তো তার আর কিছু নাই। কতটা দুঃখনীয় ব্যাপার, তাই না? সে ধমক খেয়েও হাসে, সে বুঝেই উঠতে পারে না তাকে কেন ধমক দেওয়া হচ্ছে, ভুলটা কোথায় হইতেছে, এই জন্য সে হাসে ফেলে, না বুঝে হাসে, সিরিয়াস ম্যাটারে হাসে। যেখানে হাসির কথা, আপনি যদি কোনো বাচ্চাকে এমন দেখেন যে যেখানে হাসির কথা সেখানে হাসতেছে না, আর যেখানে হাসির কথা নয় সেখানে হাসতেছে, এই ধরনের ব্যাপার স্যাপার থাকে, তার হাসিটাও এতটা এতটা অদ্ভুত টাইপের হাসি, ইউনো একটা ডাক্তার তাকে একটা সিরিয়াস ম্যাটারে জিজ্ঞেস করতেছে, সে বুঝতেছে না, ভাই তারা ধমক দিচ্ছে, সে হাসতেছে। তো লাফিং টেন্ডেন্সি কজলেস, কি কারণে সে হাসলো আমি তো বুঝলাম না, আপনারা বুঝতে পেরেছেন কি আমি জানি না, আমি জাস্ট ওই রকম অ্যাক্টিং করে দেখালাম। লাফিং টেন্ডেন্সি কজলেস, কোনো কারণ ছাড়া। লাফিং টেন্ডেন্সি চাইল্ডিশ, বাচ্চাদের মতো হাসি, ইউনো লাফিং টেন্ডেন্সি সিরিয়াস ম্যাটার। লোকাসিটি হেডেক ডিউরিং লোকাসিটি, ওই যে লোকাসিটি, যে কথা বললাম যে একটার পর একটা প্রশ্ন, মার্টারিং ওল্ড পিপল, নেগলেক্টেড ওভার এভরিথিং, অবস্টিনেট হেলথ স্ট্রং, অকুপেশন কি ডাইভার্সেশন এমএল, প্লে অ্যাভারশন টু ইনডিসপোজিশন, নট ইম্পর্টেন্ট অতটা, ফ্রাস্ট্রেশন অফ মাইন্ড, মেন্টাল এক্সপ্রেশন, ব্রেন ফগ, চিন্তা করতে পারে না, ব্রেন ধোঁয়া ধোয়া হয়ে যায়, রিডিং অ্যাভারশন, পড়াশোনা করতেই চায় না, পড়তেই চায় না, পড়তে গেলে সে কিছুই বোঝে না, কোন লাইনের কি ব্যাখ্যা, কি হইতেছে, কি মানে কিছুই বোঝে না, রেসপন্সিবিলিটি লেট ইন চিলড্রেন, সেন্সিটিভ ওভার সেন্সিটিভ নয়েজ টু, কিসে কিসে খুব সেন্সিটিভ হয়, স্লাইটেস্ট নয়েজ, হ্যাঁ, গোলমাল হট্টগোল এগুলো বায়োটাকা পছন্দ করে না, একটু শান্ত পরিবেশে থাকবে এটাই তার ভালো লাগে। সিট ইনক্লিনেশন টু কর্নার এন্ড, সিট স্টিল সাইলেন্ট। বায়োটা কাপের বাচ্চাদের আপনি যদি প্লে গ্রাউন্ডে কোনো সময় বাচ্চাদের পার্কে যদি নিয়ে যান, আপনি তাদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার দেখবেন, যে সে কারোর সাথে মিশতেছে না, এক কোণে গিয়ে বসে থাকবে, একটা বেঞ্চির উপরে গিয়ে বসে থাকবে, হেলান দিয়ে বেশিরভাগ বসে, শোনো, হেলান দিয়ে বসে, বসে বসে বায়োটা কার্ভের খুব পছন্দের কাজ হচ্ছে একটা হেলান দিয়ে বসা আর একটা শুয়ে থাকা, ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকবে, পায়ের উপর পাতল দিয়ে শুয়েই থাকবে, শুয়েই থাকবে, শুয়েই থাকবে, ইউনো। তো এরকম টাইপের বাচ্চা যখন আপনি দেখবেন যে একটা কর্নারে গিয়েছে, একটা মানে বন্ধু বান্ধব ওইদিকে খেলাধুলা করতেছে, বল নিয়ে ছোটাছুটি করতেছে, হাসতেছে, ছুটতেছে, বাচ্চাদের এগুলো দেখা খুবই রোমান্টিক ব্যাপার, খুব ভালো লাগে আমার। তো যাই হোক, এই বাচ্চাদের দেখবেন আপনি এক কোণে গিয়ে একটা কর্নার, কর্নার সাইড থেকে নেবে, সবার থেকে দূরে কর্নার, কারোর সঙ্গে মিশতে পারে না, ইনঅ্যাবিলিটি, তার মধ্যে মেশার ক্ষমতা নাই, হ্যাঁ, সে হচ্ছে কি আনসোশ্যাল, দূরে দূরে থাকতে পছন্দ করে, স্ট্যান্ডার ওভারশন, এই কারণে সে এক কোণে বসে বসে থাকবে, এবং বসে বসে আপনি দেখবেন সে একটার পর একটা পাথর ছুটতেছে, পাথর ছুটতেছে, ছুটতেছে পাথর, বা কিছু বসে বসে ভাঙতেছে, 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 খেলার খেলার মধ্যে সে কোনো মজাই পায় না, এর মধ্যে যে মজা আছে সে মজাটাকে বোঝার মতো সেন্স থাকে না তার, ইউনো, এই ধরনের কাজ করে। এই জন্য সিট ইনক্লিনেশন টু কর্নার,
আর বসে বসে ওই মানে অকাজ করতে থাকে। স্টার্টলড, বারোটা কাপ খুব চমকে চমকে ওঠে, ঘুমের মধ্যে চমকে ওঠে, হঠাৎ কেউ দরজা খুললে চমকে ওঠে, এই চমকানোর অভ্যাসটা আছে তার। ঘুমের মধ্যে চমকে ওঠে, খুব ইজিলি ভাবে চমকে ওঠে। টকিং স্টক আদার অ্যাগ্রাভেশন, সে কথাই বলতে পারে, অন্যজনের সঙ্গে কথা বলতে গেলে তার অসুবিধা হয়, অ্যাগ্রাভেশন হয়। টু ট্রেনস অফ থট, অ্যানাকার্ডিয়ামের মতো দুই রকম চিন্তা মাথায় আসে, অ্যাকচুয়ালি ইরেজলিউশনের কারণে। আনঅবজার্ভিং চিলড্রেন, মেমোরি উইক, আনঅবজার্ভিং, বাচ্চা কোনো কিছুই দেখে না। বাচ্চা, কিছু কিছু বাচ্চা আছে খুব চোখ খুলে, যেদিকে আপনি যাবেন সেদিকে তার চোখ যাবে, yes, yes, yes। কিন্তু এই বাচ্চা পড়ে আছে, কেউ পড়ে আছে, কোনো কিছুই দেখতেছে না। খুব ছোট বাচ্চা হলে এই সিমটমসটা আপনি দেখতে পারেন, আনঅবজার্ভিং। হুইপিং কেয়ারফুল মুড টেন্ডেন্সি অ্যান্ড বায়োটা কার্ভের কিন্তু খুবই মনের মধ্যে দুঃখ, সে ভাবে তাকে নিয়ে লোকে সমালোচনা করে। আমার এই যে যে বন্ধুর কথা বলতেছিলাম, অলিগোস্পার্মিয়া যার কেস, হ্যাঁ, তো সে, তাকে বলা হচ্ছে যে আপনি যে এই যে 3টে 4টে আপনার ওয়াইফ চলে গেছে, আপনার কষ্ট লাগে না? আপনার কেউ কিছু বলে না? আপনার অফিসে যেখানটায় আপনি কাজ করেন সেখানে কেউ কিছু বলে না? বলে সবাই আমার নিয়ে হাসাহাসি করে, ডাক্তারবাবু কি কষ্টের কথা বলবো, আমি জানি সবাই আমার পিছনে খুব সমালোচনা করে, আমাকে নিয়ে খুব হাসি ঠাট্টা তামাশা করে। ইভেন আমার বাড়ির লোক পর্যন্ত, ইভেন আমার বাড়ির লোক পর্যন্ত আমাকে নিয়ে সমালোচনা করে, আমার পিছে হাসাহাসি করে। ইউনো, কতটা কষ্ট বা এটা কারবে। তো এইটা এটা 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 কিন্তু সে কিন্তু কোনোদিন শুনে নাই, তার জাস্ট মনে হয় যে লোকে তাকে নিয়ে হাসি মজা করে। অ্যাকচুয়ালি কি হাসি মজাক করেছে পিঠ পিছনে কার কি মানে, সে তো চলে গেলে তারপরে সে মনে করে যে আমি যখন এই জায়গাটা ছেড়ে দেবো, চলে যাব বাইরে, তখন আমার নিয়ে সবাই আলোচনা করবে। ইভেন এই যে ক্রিটিসাইজ হওয়ার ভয়টা, এটা কিন্তু তার প্রচন্ড থাকে। সে জানে আমি দুর্বল। সে, তো আমার সে যে কি বলে ইম্পোর্টেন্সির যে কেস, যার 3টে ওয়াইফ চলে গেছে, সে বলে পাড়ার বন্ধুরা না খুব বাজে বাজে কথা বলে, হ্যাঁ রে তোর 3টে বউ চলে গেছে, হেন তেন, তা জোয়ান ছেলেরা যে সমস্ত কথাবার্তা বলে, এগুলো শুনলে বায়োটাকা প্রচন্ড দুঃখিত হয় এবং সে মনে করে যে তাকে সবাই, সারা পৃথিবীর লোক নিয়ে তাকে সমালোচনা করে। ইট ইজ বায়োটাকা, আমাদের ফেভারিট, আমাদের দুঃখী বন্ধু বায়োটাকা। অ্যান্টি সোশ্যাল ইনটলারেন্স, ন্যারো মাইন্ডেড, এই সমস্ত কিছু আমি আলোচনা করলাম। এবারে ফিজিক্যালের ব্যাপারে আর একটু বলে নিই। ফিজিক্যালের ব্যাপারে আর কি, টনসিলাইটিস। তো টনসিলাইটিসের যে কেসটার কথা বলতেছি, এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে একটা টনসিলাইটিসের কেস এসেছিল কলকাতা থেকে। তো টনসিলাইটিস, একটা বাচ্চার টনসিলাইটিস, সেই টনসিলাইটিসটা অপারেশন করার জন্য তারা রেডি হচ্ছিল, সার্জারি প্রসিজার করবে বলে রেডি হচ্ছিল। এর সঙ্গে ন্যাসোফ্যারিংস এর মধ্যেও হাইপারট্রফি আছে। এই কেসের মধ্যে অ্যাকচুয়ালি তো টনসিলাইটিস ছিল এবং বাচ্চার কিছু ব্যাপার স্যাপার, ঘাম টাম হ্যান ত্যান, ফিজিক্যাল জেনারেল এবং কিছু মেন্টাল জেনারেলস এর উপরে তাকে প্রথমে ক্যালকেরিয়া কার্ভ দেওয়া হয়েছিল, কিন্তু নট রেসপন্স, তার মধ্যে স্লোনেস হ্যান ত্যান সবকিছুই ছিল। দেন আমি ভাবলাম ইট ইজ বায়োটা কাপ, নয়তো তো বায়োটা কাপ দেওয়ার পরে সেটার মধ্যে আরো কয়েকবার কেস টেকিং, আরো সুন্দর করে কেস টেকিং নেওয়ার পরে কয়েকটা অ্যাঙ্গেল দেখতে পেলাম যে এটা বায়োটা কাপ। তো আমি বায়োটা কাপ দেওয়ার পরে আল্লাহর রহমতে 80% কেস সলভ। ছবি আছে, একটা সময় পোস্ট করে দেবো। তো বলার উদ্দেশ্য হচ্ছে টনসিলাইটিসের উপরে এই সমস্ত হাইপারট্রফিক কেসের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। বারাইটা কার্ভে হচ্ছে যে টনসিলাইটিস হয়, যত এই টনসিলাইটিসের গ্রোথটা খুবই স্লো হয়, ধীরে 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 ধীরে, স্লোলি প্রসিজার আমাদের যেরকম হেপারসালফ আছে, বেলেডোনা আছে, হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় রাতারাতি, ইভেন বেলেডোনার মধ্যে জ্বর পর্যন্ত গ্রো হয়ে যায় হঠাৎ করে, টনসিল ফনসিল ফুলে গিয়ে একদম খাইতে পারে না, কি এক অবস্থা চালু হয়ে যায় তার মধ্যে, রাইট? কিন্তু বায়োটা কার্ভের অ্যাপিয়ারেন্স এরকম নয়। বায়োটা কার্ভ প্রথমে অল্প একটু ফলে, ফের ঠান্ডা লাগে, ফের একটু ফলে, ফের ঠান্ডা লাগে, ফের একটু ফলে, ফের একটু ঠান্ডা লাগে। এইভাবে টনসিলটা আস্তে আস্তে হার্ড থেকে হার্ড হতে থাকে, বড় থেকে বড় হতে থাকে এবং সাপুরেশন প্রসেস এবং ওর মধ্যে পুঁজ হওয়া শুরু হয়। এই যে টনসিলাইটিসের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি, তাহলে আমরা এখানটায় মেডিসিনের অ্যাকশনটাকে যদি দেখি, তো মেডিসিনের অ্যাকশন হচ্ছে এখানে যেরকম ব্রায়োটা স্লো, তার সমস্ত হচ্ছে কি প্যাথোলজি গুলো আসবে খুবই স্লোলি। মেডিসিনের একটা স্পিড আছে, হেপার সালফে ওই রকম টাইপের প্রচন্ড পেন, হঠাৎ বৃদ্ধি, হ্যাঁ, সঙ্গে সঙ্গে সাপুরেশন প্রসেস স্টার্ট। কিন্তু বায়োটা কাপ ঠিক এরকম না, বায়োটা কাপ স্লোলি। এর সমস্যাগুলো, ফিজিক্যালি যে সমস্যাগুলো হয়, এগুলো কেন হয়?
কিভাবে হয়? হেলমেট ফর্মটা কি? অ্যাকচুয়ালি বায়োটা কার্ভের পায়ের তলায় খুব ঘাম হয়। এই ঘাম যখন বন্ধ হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা লাগার কারণে, ভিজে থাকার কারণে, পা ভিজে যাওয়ার কারণে যখন তার পা গুলো ভিজে যায়, তখন হচ্ছে গিয়ে তার টনসিলের সমস্যাটা বেশি দেখা যায়। নো? তাহলে ইভেন স্কিনের মধ্যে বায়োটা কার্ভের আরো যে সমস্যাগুলো চালু হয় সেটা স্কিন এর ইরাপশন সাপ্রেশনের কারণে। আমাদের যখনই স্কিন ইরাপশন সাপ্রেশনের কথা বলে, সালফার মহারাজ আমাদের মনের মধ্যে বিরাজ করে। আমরা আর কিছুই ভাবতে পারি না। আমরা ওই সালফারে চলে যাই, মেজেরিয়ামে চলে যাই। কিন্তু একবার ভেবে দেখার দরকার যে বায়োটা কার্ভ হতে পারে কিনা। তো বায়োটা কার্ভেরও স্কিন সাপ্রেশনের পরে তার সমস্ত এলিমেন্ট প্রসেস চালু হয়ে যায়। এরকমই একটা কেস ছিল যে মাথায় খুবই ডেনড্রফ ছিল, হ্যাঁ? সে মাথায় খুব ইচিং হতো। সেইটা চলে যাওয়ার পরে দেখা গেল বাচ্চা আস্তে, আস্তে নির্বোধের মতো হয়ে যাচ্ছে। তার রেজাল্ট খারাপ হচ্ছে, তার পারফরম্যান্স কমে যাচ্ছে। বাচ্চা যেন কেমন বোকা-শোকা হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। পরবর্তীকালে কেস নিয়ে দেখা গেল যে স্কিন সাপ্রেস হওয়ার ফলে তার মধ্যে এই ধরনের সমস্যাগুলো চালু হয়ে গেল। বারাইটা খাপ দেওয়ার পরে আস্তে, আস্তে সেই স্কিন ইরাপশন ফিরে আসলো। বাচ্চা আগের মতো বেশ চনমনে, বুদ্ধিমত্তা প্রখর। হুম? তাহলে তাহলে বায়োটা কার্ভের যে ইলনেস চালু হচ্ছে সেটা অনেক সময় ফুট সোয়েট সাপ্রেস হওয়ার কারণে, পায়ের ঘাম চলে যাওয়ার পরে বা সাপ্রেস হওয়ার পরে, বা হচ্ছে গিয়ে কোনো ধরনের এই ধরনের স্কিন ডিজিজ সাপ্রেস করার কারণে অনেক সময় বায়োটা কার্ভের পেশেন্ট হয়। এই যে ইম্পোটেন্সির কেস, A1 থেকে ক্লাস 7 পর্যন্ত খুব ভালো রেজাল্ট করেছিল, খুব পড়াশোনায় ভালো ছিল, দুম করে বাচ্চাটা এরকম হয়ে যায়। কোন ঘটনার পর থেকে? এক ভয়ঙ্কর ধরনের স্কিন ইরাপশন হয়েছিল, আর তারপর থেকে তার এই অবস্থা। ধীরে 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 শেষ পর্যন্ত ক্লাস 9-10 পর্যন্ত পড়ে বাচ্চা আর পড়তে পারলো না, ছেড়ে দিল। আর পড়াশোনা তার ভাগ্যে আর জুটলো না। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। বায়োটা কার্ভ খুবই চিলি পেশেন্ট হয়, খুবই চিলি পেশেন্ট। যেমন ক্যালকেরিয়া কার্ভ চিলি, যেমন সোরিনাম চিলি, ঠিক ওই রকম টাইপের বায়োটা কার্ভ খুবই চিলিনেস হয়। বায়োটা কার্ভের মধ্যে আর একটা অদ্ভুত ধরনের সিমটমস আছে, যেটা হচ্ছে কি না বললে নয়, যে বায়োটা কার্ভ ডক্টর কেন্ট বলেছে বায়োটা কার্ভ এত খাতারনাক মেডিসিন যে সে কোনো একটা অর্গ্যানকে এমন ভাবে এফেক্টেড করে যে তার গ্রোথকে স্টপ করে দেয়। দেখা যাচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক চলতেছে, কোনো একটা অর্গ্যান আর ডেভেলপমেন্ট হইল না। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে ইউটেরাস, তারপরে হচ্ছে কি আপনার টেস্টিস, এই সমস্ত ডেভেলপমেন্ট গুলো স্লো হয়ে যায়। ডক্টর রাজেন দুবের একটা কেস আছে, যেখানটায় দেখা গেছে একজন ফিমেল পার্সন, সেই ফিমেল পার্সনের হচ্ছে কি ইউটেরাস, মানে 28 বছর হয়ে গেছে, তার মেন্স অ্যাপিয়ার হয়। আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যাচ্ছে সেখানটায় ইউটেরাস ডেভেলপ, সরি, একটা ওভারি গ্রোথ হয়নি, ওভারির কোনো গ্রোথ নাই। মানে ইভেন মানে হচ্ছে কি আপনার কি বলে ওটাকে, আল্ট্রাসোনোগ্রাফির মধ্যেও সেটা দেখা যাচ্ছে না। তো যেখানে ওভারি নেই, তো সেখানে মেন্স হবে কিভাবে? ডক্টর রাজেন দুবে সেই কেসটাতে 12 টাকার প্রেসক্রিপশন করেছিল, এবং 12 টাকা দেওয়ার পরে আস্তে আস্তে করে তার ওভারির গ্রোথ স্টার্ট হয় এবং মেন্স অ্যাপিয়ার হয়। আমরা খুব মজা করে বলতাম যে 12 টাকার ওভারি প্রডিউস করেছে। 12 টাকার মধ্যে এমন ক্ষমতা আছে যে ওভারি ক্রিয়েট করতে পারে। অ্যাকচুয়ালি ক্রিয়েট নয়, অ্যাকচুয়ালি কি হয়েছিল, ওভারি এত ছোট ছিল যে আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং এর মধ্যেও আসেনি। তো এই যে বারাইটা কার্ভের এই একটা অ্যাকশন কোন একটা অঙ্গকে গ্রোথ হইতে দেয় না। বারাইটা কার্ভের নজর যেখানে পড়ে, যে অঙ্গের উপরে পড়ে, সেই অঙ্গটাকেই গ্রোথ বন্ধ করে দেয়। তো এইরকম টাইপের এক ধরনের বডির মধ্যে এক ধরনের অসামঞ্জস্য ক্রিয়া হয় বারাইটা কার্ভে। যে অঙ্গের প্রতি তার গ্রোথ থাকে, সেই যে অঙ্গ দুর্বল থাকে সেই অঙ্গের গ্রোথকে সে বন্ধ করে দেয়, স্টপ করে দেয়। এইরকম টাইপের বারাইটা কার্ভের অদ্ভুত ভাবে কোনো একটা অঙ্গে দেখা যাচ্ছে, কোনো অঙ্গে ঘাম নাই, শুধু ডান হাতটা ঘামে, কোনো অঙ্গে ঘাম নাই, শুধু বাম পাটা ঘামে, কোনো অঙ্গে ঘাম নাই, শুধু মুখটাই ঘামে। তো কোনো একটা সিঙ্গেল পার্টস যেখানে ডবল ডবল আছে, কোনো একটা সিঙ্গেল পার্টস এর শুধু গ্রোথ বন্ধ করে দেয় না, সেখানকার ঘাম, দেখা যাচ্ছে একটাই অঙ্গে শুধু ঘাম হচ্ছে, সেখানে নামনেস ক্রিয়েট করতেছে, সেখানে বার্নিং প্রডিউস করতেছে শুধু একটাই অঙ্গে। অদ্ভুত না? আচ্ছা,
বয়স্ক লোকেদের কিছু সমস্যায় আপনারা এটাকে ইউজ করতে পারেন। অনেকটা স্পেসিফিক এর মতো ব্যবহার করা যায়। যে সমস্ত বয়স্ক ব্যক্তি ৭৯-৮০ বছর বয়স হয়ে গেছে, বুকের মধ্যে ঘাড় 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 করে কফ আসতেই থাকে, কফ আসতেই থাকে, হ্যাঁ, ঘাড় ঘাড় করে র্যাটেলিং সাউন্ড হয়, এবং তাদের সর্দি কাশি কোনোদিন সারে না, এবং র্যাটেলিং চেস উইন্টার সিজনে, শীতে অ্যাগ্রাভেশন আছে, উইন্টার সিজনে তার কষ্টগুলো বাইরে যায়। আপনি এই ক্ষেত্রে বায়োটা কাপ দিয়ে দেখতে পারেন, খুব সুন্দর কাজ করে। ইভেন বায়োটা কাপ থ্রোটের উপরে, গলার উপরে দুর্দান্ত অ্যাকশন করে এবং সেখানটায় স্প্যাজম ক্রিয়েট করে, ফলে গলার মধ্যে কোনো খাবার গেলে সেটা যেন আটকে যায়। বয়স্ক ব্যক্তিরা খাওয়ার সময় দেখবে গ্যাগিং, গ্যাগিং বলে ওটাকে, গলার মধ্যে আটকে যায়, ঢোকও মারতে পারেন, ওপরেও যায় না, নিচে যায় না, ফেসে যায়, কি একটা অদ্ভুত পরিস্থিতি হয়, যেন দম বন্ধ হয়ে আছে, সাফোকেটেড ফিলিং হয়। এই সমস্ত, এই যে একটা প্যারালাইসিস বা নামনেস বা ওখানকার যে যন্ত্রের যে অ্যাকশন, সেই অ্যাকশনটা হ্রাস করে দেয়। বায়োটাকার ক্রিয়ায় সেখানটায় হ্রাস হয়ে যায়। ফলে ফলে ওই বয়স্ক ব্যক্তিটা ভালো করে খাবারটা গলায় থেকে নিজেই নামাতে পারে না, মাঝপথে আটকে যায়। ফলে তরল বস্তু ছাড়া সে আর কিছুই খেতে পারে না। এটা ডক্টর এসআর ফাটাক নোট করেছে। ভালো একটা সিমটমস। তো এই সমস্ত কেসে আপনি বায়োটাকাপ একবার যায় কিনা চিন্তা ভাবনা করবেন। থ্রোট অ্যাফেকশনটা খুব ক্লিয়ার ভাবে দেখা যায়। সাফোকেটিভ কফ হয়, কফের ব্যাপারটা বললাম, অ্যাজমার সমস্যা থাকে। আচ্ছা, বায়োটাকাপের মধ্যে একটা অদ্ভুত এবং দুর্দান্ত সিমটমস আছে, যেটা আমি কখনো দেখিনি, কিন্তু এটা খুবই অদ্ভুত ব্যাপার। যখনই সে পেচ্ছাব করতে যায়, তখনই তার হেমোরয়েডিস, অর্থাৎ যে অর্শের বলি আছে, সেটা বেরিয়ে আসে পেচ্ছাব করতে যাওয়ার সময়। তো হেমোরয়েডিস প্রোট্রুড অন ইউরিনেটিং, মিউরিক অ্যাসিডের মধ্যে আছে, বায়োটাকাপের মধ্যে আছে। আচ্ছা, হুম, তাহলে বায়োটাকাপের মধ্যে আমরা প্যারালাইটিক একটা এফেক্ট দেখতে পাই, এবং যেটা বেশিরভাগ ক্ষেত্রে একটা সিঙ্গেল পার্টের মধ্যে থাকে। এটাই হচ্ছে তার বিশেষত্ব। ওকে, আচ্ছা। বেশিরভাগ ক্ষেত্রে এই যে টনসিলাইটিস গুলো ক্রিয়েট করে, এগুলোর মধ্যে যখন সাপুরেশন হয়, তখন অনেক সময় এই টনসিলের কারণে কান এফেক্টেড হয়, ফলে হিয়ারিং ইম্পেয়ার্ড হয়ে যায়, কানে ভালো করে শুনতে পায় না, কানের প্রবলেম শুরু হয়ে যায়। এখানে ক্যামোমিলার সঙ্গে বায়োটাকার্বের একটা ম্যাচ আছে। বায়োটাকার্বের মতো ক্যামোমিলাও টনসিলাইটিস এর উপর কাজ করে, কানকে এফেক্টেড করে, কিন্তু ক্যামোমিলার বাচ্চারা খুবই চিড়চিড়ে স্বভাবের হয়ে থাকে, গ্যানর 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 করে, চেঁচামেচি করে, বিরক্তি সৃষ্টি করে, কিন্তু বায়োটাকার নির্বোধের মতো পড়ে থাকে। পার্থক্য শুধু এটুকু। ওকে। এবং বয়স্ক লোকেদের যখন হিয়ারিং সমস্যা হয়, খুব বয়স হয়ে গেলে, সেক্ষেত্রেও অনেক সময় বায়োটাকার্ব মেডিসিন হিসেবে আসতে পারে। ওকে। আচ্ছা, অনেক ক্ষেত্রে মেয়েরা ব্রেস্টের ইমপ্ল্যান্ট করে, সেখানটায় কি সিলিকন জেল ঢুকায় দেয়, দিয়ে অপারেশন করে দেয়। এই যে ব্রেস্ট ইমপ্ল্যান্ট, যদি দেখা যায় কোনো মহিলা ব্রেস্টের ডেভেলপমেন্ট হচ্ছে না, ওভারির ডেভেলপমেন্ট হচ্ছে না, ইউট্রাসের ডেভেলপমেন্ট হচ্ছে না, সেখানে বায়োটাকাপ যায় কিনা একবার দেখতে হয়। এই ক্ষেত্রে ভালো ভালো মেডিসিন হইতেছে বায়োটাকাপ, আয়োডিয়াম, লাইকোপোডিয়াম। তবে অবশ্যই সিমটম সিমিলারিটির সঙ্গে শুধু এইটুকু দেখে নয়, শুধু এইগুলো দেখাচ্ছি যে অ্যাকশনটা কোথায় হয় বায়োটাকার্বে, কোন কোন জায়গাকে সে এফেক্ট করার মতো ক্ষমতা রাখতে পারে, এবং কি ধরনের সে কাজ করতে থাকে। এখানে গ্রোথের সমস্যা না, ব্রেস্টের ডেভেলপমেন্ট হয়নি, গ্রোথ স্টপ হয়ে গেছে, বাকি সব অঙ্গের গঠন ঠিক আছে, ব্রেস্ট স্টপ হয়ে গেছে। তো এই যে ইম্যাচুরিটি, এই যে আনডেভেলপমেন্ট কন্ডিশন, এই আনডেভেলপমেন্ট কন্ডিশন থেকে আপনাকে বেরিয়ে হতে। আর একটা আছে গ্যালাক্টোম্যাসিয়া নামে এক ধরনের রোগ আছে, যেটা কিনা আপনার আপনার হচ্ছে কি, যে সমস্ত বাচ্চা সবে কৈশোরে পা দিয়েছে, কিশোর অবস্থায়, তো কিশোর অবস্থায় যখন শৈশবকাল ছিল, শৈশবকাল থেকে যখন জোয়ানি বয়সের দিকে যাচ্ছে, তখন তার মধ্যে হরমোনাল চেঞ্জেস আসতেছে। হরমোনাল চেঞ্জেস আসার কারণে অনেক অনেক বাচ্চা আছে, তাদের কিন্তু ব্রেস্টটা অনেকটা ফিমেল ব্রেস্টের মতো আকার ধারণ করে, এবং সেগুলোতে খুবই সোরনেস থাকে, সেগুলোতে খুবই ব্যথা থাকে, তো এইরকম একটা কেস এই তো 3 মাস আগে আমি দেখলাম। তো এই কেসটাতে অনেকে ভেবে পায় না যে কি মেডিসিন দিতে হয়,
কি মেডিসিন যাইতে পারে। তো অদ্ভুত ব্যাপার, ওই বাচ্চাটার মধ্যে টিমিডিটি, সাইনেস, সে ৪ টে কথা বলতে চায় না রে ভাই। ট্যাসিটার্ন তার মধ্যে সিম্পটমস ছিল এবং তার সঙ্গে ছিল ব্রেস্টের মধ্যে সরি, তার হচ্ছে গিয়ে চেস্টের মধ্যে, মেলদের চেস্ট বলা হয়। তো চেস্টের মধ্যে ওই যে ম্যামে গ্ল্যান্ড আছে, সেগুলো ফুইলা উঠেছে প্রচন্ড পরিমাণে, সেগুলোতে টাচ করলে প্রচন্ড ব্যথা লাগে। ইউনো, বায়োটা কাপ মার্ভেলাসলি ব্রিলিয়ান্ট রেজাল্ট প্রডিউস করে অনলি 1 মান্থ। 1 মান্থের মধ্যে তার ওই ফোলা ভাব কমে, প্রথম ব্যথা চলে গেল, তারপরে ফোলা ভাব চলে গেল। এই একটু এই আজকেরই তার মা এসেছিল আর একটা পেশেন্ট নিয়ে, তার আর একটা বাচ্চার অ্যাজমার কন্ডিশন, ক্রনিক সিওপিডি, হ্যাঁ, অ্যাজমা কন্ডিশন। তো আজকেরই বলছিল, জিজ্ঞেস করলাম যে বাচ্চাটা কেমন আছে, বললাম না ডাক্তার ব্যথা চলে গেছে, সোয়েলিং চলে গেছে, বাচ্চাও কোনো ব্যাপার নাই, কোনো সমস্যা নাই। হার্টের ক্ষেত্রে তো আপনি বললাম, হার্টের ক্ষেত্রে হাই প্রেশারের ক্ষেত্রে, আর্টিওস্ক্লেরোসিসের ক্ষেত্রে এগুলো খুবই সুন্দর কাজ করে থাকে, বিশেষ করে বয়স্ক লোকের ক্ষেত্রে খুবই সুন্দর কাজ করে। বায়োটা কার্বের গ্ল্যান্ড শুধু যে টনসিল ফোলে তা নয়, ঘাড়ের দিকেও গ্ল্যান্ড গুলো ফুলে ওঠে। হ্যাঁ, এটা একটা স্ক্রুফুলাস মেডিসিন এবং স্ক্রুফুলাস টিউবাকুলার ডায়াথিসিস, স্ক্রুফুলাস টিউবাকুলার ডায়াথিসিস। টিউবাকুলার কেন, এনিবডি রিপ্লাই? কেননা সাপুরেশন ক্রিয়েট করতে পারে গ্ল্যান্ডের মধ্যে। ইট ইজ এক ধরনের ক্ষয়, টিউবাকুলাস। বয়স্ক মানুষেরা ঘুমের মধ্যে কথা বলে, টক ইন স্লিপ, বাচ্চারা তো বলে, কিন্তু বয়স্ক মানুষও তারা যা ঘুমের মধ্যে কি সব ভুলভাল বকতেছে, ঘন ঘন জেগে উঠতেছে, এরকম টাইপের তার ঘুম হয়, ঘুমের মধ্যে চমকে চমকে উঠতেছে, এই ধরনের ঘুমের কোয়ালিটি নিয়ে বায়োটা আসে। স্কিনের মধ্যে এরা ওয়াটস প্রডিউস করতে পারে, অ্যাকনে প্রডিউস করতে পারে, হ্যাঁ, লাইপোমা, বিশেষ করে লাইপোমার জন্য তো বায়োটা ফেমাস, যেখানে চর্বিযুক্ত টিউমার, থলথলে টাইপের, টিপলে নরম লাগে অনেক ক্ষেত্রে, ওই টিউমার গুলোতে বায়োটা চাইতে পারে কিনা চিন্তা করার দরকার। এবং বার্নিং সার্কোমা যদি স্কিনের মধ্যে ক্যান্সার প্রডিউস করে, তাহলে সেখানটায় ভীষণ ভাবে বার্নিং থাকে। ওকে, এই ছিল আমার শর্ট ভাবে বায়োটা কাপ। আমি ভেবেছিলাম আমি বায়োটা কাপ সম্পর্কে অনেকই জানি, কিন্তু এখন দেখতেছি বায়োটা সম্পর্কে আমি তেমন কিছুই জানি না, যেটুকু জানি খুবই স্বল্প। আর অ্যাকচুয়ালি বায়োটাকে যদি আরো মানে যেটুকু জানি সেটুকু বলতে গেলে অনেক রাত হয়ে যাবে। তো মোটামুটি একটা ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন ইনশাল্লাহ বায়োটা কার্ভের দ্বারা। ওকে, তো আপনারা বলেন বায়োটা কার্ভ সম্পর্কে আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে বা বুঝতে কোনো অসুবিধা হয়েছে, প্লিজ আস্ক মি। না, ওকে, আপনি প্রচুর আলোচনা করছেন এবং মোটামুটি এরপরে আর তেমন প্রশ্ন থাকার কিছু দেখি না আমি, মোটামুটি আমার কাছে মনে হচ্ছে, কারণ এইটাই আমার ভিডিও শুনতে হবে, তাদেরকে এগুলো হজম করতে হবে। জি স্যার, থ্যাংক ইউ। অনেক রাত হয়ে গেছে, তাহলে আজকে মনে হয় বিদায় নেওয়া উচিত। জি স্যার। জি স্যার, অনেকটা সময় চলে গেছে। ভালো থাকবেন সবাই। হুম। আল্লাহ হাফেজ। স্যার আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।